Go. Hello, everyone. Welcome to Inspiring Bangladesh and the Inspiring Show, Cholo Bangladesh, the most important show right now at this moment amongst youth. We got different kinds of feedback from our young community. আর আজকের লাইফটা কিন্তু খুব স্পেশাল। আমাদের সাথে আজকে দুইজন অসাধারণ মানুষ কানেক্টেড হয়েছে বরাবরের মতন। আমাদের সাথে আজকে কানেক্ট হয়েছে আজমির হাসান কনক। সে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ফ্রম ভয়েস অফ আমেরিকা। হ্যালো আজমির। এবং আমাদের সাথে Hello. কানেক্ট হয়েছে রাহি খন্দকার অল দ্য ওয়ে ফ্রম অস্ট্রেলিয়া। Hello. রাহি Hello. ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং আমাদের লাইভে। Uh, তো no, it's my pleasure. It's my pleasure to be here. it's an honor to have both of you in our live show, the Inspiring Show. আর আমি আজকে আর দেরি না করে আমাদের প্রোগ্রামের মেইন যে বিষয়বস্তু ওটাতে চলে যাব। মেইন যে আইডিয়াটা আমাদের দ্য ইন্সপায়ারিং শো এর, মানুষকে ইন্সপায়ার করা, আমরা কিভাবে আরো ইন্সপায়ারিং ওয়েতে এই করোনাকালীন সময়টাকে কাটাতে পারি এবং কিভাবে আরো গঠনমূলক উপায়ে আমরা যেন এই সময়টাকে কাজে লাগাতে পারি, ওটার জন্যই কিন্তু আমাদের আজকের এই লাইভ। সো আমি দেরি না করে একে একে কোয়েশ্চেন করবো রাহি ভাই এবং আজমির হাসান কনককে। শুরু করবো রাহি ভাইকে দিয়ে। রাহি ভাই যেহেতু অস্ট্রেলিয়া থেকে কানেক্টেড হচ্ছেন আমাদের সাথে, অস্ট্রেলিয়ায় করোনা কেমন দেখছেন? অস্ট্রেলিয়ায় করোনাকালীন সময়টাকে কেমন কেমন করে দেখছেন, আপনি যদি আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করোনা করেন। আচ্ছা, অভিজ্ঞতা সেটা হচ্ছিল যে করোনা অ্যাজ ইউজুয়াল বিজনেস ইম্প্যাক্ট তো অসম্ভব, মানে সারা পৃথিবীতে যা হয়েছে অসম্ভব ইম্প্যাক্ট হয়েছে করোনায়। বিজনেস তো বেশ বেশ বাজে অবস্থা দিয়ে গেছে। গভর্নমেন্ট প্রচুর হেল্প করছে। একটা জিনিস অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট খুব ভালো করেছে, সেটা হচ্ছিল যে এই কোয়ারেন্টাইনটা খুব ভালোভাবে মেনটেন করতে পেরেছে এবং মানুষও সহায়তা করেছে। তাতে যেটা হয়েছে কি, আর আরেকটা বড় সুবিধা হয়েছে কি, অস্ট্রেলিয়া আমেরিকার মতো তো ওরকম অত সিটিজ গুলো অত কানেক্টেড না, আমাদের মেজর সিটিজ গুলো দূরে দূরে। সো লকডাউনটা একটু ভালোভাবে করা গেছে। সো স্টেট গুলো যখন লকডাউন আরম্ভ করেছে, প্রপার লকডাউন করায় এবং স্টেট গুলো এক এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়া বন্ধ করে দিয়েছে, ইভেন এলাকা থেকে এলাকা যাওয়া বন্ধ করে। তাতে যেটা হয়েছে কি, টোটাল 7,100 মতো ইনফেক্টেড হয়েছিল। মর্টালি মানুষ মারা গেছে হচ্ছে যে 98 এর মতো, 98। তো এখন অনেক কমে আসছে, এখন ডেইলি 2টো বা 3টে 4টে এরকম করে হচ্ছে গত 7-8 দিনে। তো ওই দিক থেকে আমরা বলবো যে হ্যাঁ, মানুষ মারা, এখন কথা হচ্ছিল যে মানুষ মারা গেছে যে 98 স্টিল টু হাই, ইভেন 1% ইজ টু হাই। কিন্তু আমাদের যেটা সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছিল যে যেহেতু ফিজিক্যাল লোকেশনের জন্য প্লাস মানুষজন অনেক কোঅপারেট করেছে, গভর্নমেন্ট অনেক হেল্প করেছে, তো আমরা ক্যাজুয়ালিটি অনেক লো রাখতে পেরেছি। আর ইকোনমিক অবস্থা তো হচ্ছিল যে সারা পৃথিবী যেরকম বন্ধ হয়ে বসে আছে মানুষজন, মানে এসেনশিয়াল সার্ভিস ছাড়া, খাবার দাবার ছাড়া মোটামুটি সবই বন্ধ। ব্যবসাপাতিও অনেক বন্ধ হয়ে গেছে, ডেলিভারি বন্ধ হয়ে গেছে, সবাই বাসা থেকে কাজ করছে, মানে কি সার্ভিস চালু রাখছে। কিন্তু আমরা যেটা বলবো যে ক্যাজুয়ালিটির দিক থেকে আমরা অনেকটা কন্ট্রোল করতে পেরেছি। ইকোনমি যেহেতু গভর্নমেন্ট হচ্ছিল যে একটা মোটামুটি একটু মানে থ্যাঙ্কস টু বিং মোর অফ আ রিচার নেশন, সবাইকে হেল্প করতে পেরেছে এবং মোটামুটি সবাইকেই গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে যাচ্ছে, ব্যবসাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এমপ্লয়ীদের সাপোর্ট দিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়ে যাচ্ছে। সো যেটা করতে পেরেছে গভর্নমেন্ট সেটা হচ্ছিল যে যত না ইকোনমিক সাপোর্টটা তো হচ্ছেই, মানুষের কনফিডেন্সটা, মানে প্যানিকটা কন্ট্রোল করতে পেরেছে। মানে খুব প্যানিকটা কন্ট্রোল করা, হ্যাঁ হ্যাঁ, প্যানিকটা কন্ট্রোল করতে পারে না, ওই যে কনফিডেন্সটা অনেক বড় জিনিস। মার্কেটও আস্তে আস্তে ব্যাক করা আরম্ভ করছে, সো ওই দিক থেকে অনেক সুবিধা হয়েছে আর কি। এবং ওই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের যে ইন্সপায়ারিং শো, যেখানে আমরা মানুষের কনফিডেন্সটাকে আরো একটু বুস্ট আপ করব, তাদের যে মাইন্ডসেট এখন একটি নির্দিষ্ট জায়গায় ফোকাস হয়ে আছে, যেটা হচ্ছিল কয়জন আক্রান্ত হচ্ছে এবং কয়জন আজকে মারা গেল, ওই জায়গা থেকে কিন্তু শিফট করে আমরা আরেকটু পজিটিভ ওয়েতে তাদেরকে গাইড করব। এই জন্যই কিন্তু চলো বাংলাদেশ দ্য ইন্সপায়ারিং শো এর যাত্রা শুরু। আজকে হচ্ছিল আমাদের 15 নম্বর এপিসোড আপনাদেরকে নিয়ে। এবং আমি আর দেরি না করে কনকের কাছে চলে যাব যে কনক, আমি জানি যে লাইক তুমি অনেক জিনিস নিয়ে বিজি থাকো এবং অনেক কন্টেন্ট ক্রিয়েশন এবং তুমি ভয়েস অফ আমেরিকার সাথে কানেক্টেড আছো। তো এই করোনাকালীন সময়টা তোমার জন্য কেমন যাচ্ছে? কি কি নিয়ে কি নতুন কাজ করা হচ্ছে? তুমি যদি তোমার কার্যক্রমটা যদি একটু আমাদের সাথে শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। যেমনটা আমরা প্রত্যেকেই জানি নিজেদের অভিজ্ঞতা থেকে, যে খুব একটা আসলে তো স্বস্তিতে আমরা কেউই আসলে নেই। একটা উৎকণ্ঠা, যারা
মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে প্রিয় মানুষেরা, দেশের অর্থনৈতিক অবস্থা, ওয়ার্ল্ড ইকোনমি, সবকিছু তো একটা প্রভাব তো আমাদের উপর পড়ছেই। এই সত্যটাকে মেনে নিয়ে বাকি যে সত্যগুলো আমার সামনে, সেই সত্যগুলোর মধ্যে একটি সত্য হচ্ছে আমার অফিস আমাকে ওন করছে, আমার পরিবারকে ওন করছে, আমাকে বলছে বাসায় বসে কাজ করতে, আমাকে বলছে সেফটি, ইউর সেফটি ফার্স্ট, আমি আমার সেফটির কথা ভাবতে পারছি। এছাড়া যখন আমার বাইরে যেতে হয় তখন আমি সর্বোচ্চ সতর্ক অবস্থায় যাই। আমার যে জায়গাটা সেটা অনেকটা ফ্লেক্সিবল। আমার অফিস আমাকে বাসায় বসে কাজ করতে দিয়েছে বলে, বাসায় তো আসলে 24 ঘন্টা একদিন, তো অফিস তো সর্বোচ্চ আমার কাছ থেকে কতক্ষণ নেয়, 6, 7, 8 ঘন্টা নেয়, এর বাকি পুরো সময়টাই আমার পড়ে থাকে। তো আমার একটা রিয়েলাইজেশন আছে, আমার কাছে মনে হয় কি যে এই যে করোনাকালীন যে পরিস্থিতিটা, এইটা তো আসলে খুব তাড়াতাড়ি মনে হয় না যে এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা যেহেতু একটু দীর্ঘ সময়ের জন্যই হতে যাচ্ছে, তাই আমি মনে করি যে এই দীর্ঘ সময়ের কারণে অনেকেই নিস্তেজ হয়ে বের হতে পারে, অনেকেরই আর্থিকভাবে অসচ্ছলতা আসতে পারে, অনেকে চাকরি হারিয়ে ফেলতে পারে, এরকম কিছু বাস্তবতা অনেকে পড়তে পারে। তো আমি সেই ধরনের সিচুয়েশনটাকে অনুমান করে আমি এই সময় কাজ করছি ঘরে বসে, যেন করোনার পরবর্তী যে সময়টা আছে সেই সময় যেন আমি খুব পাওয়ার, এনার্জি, শক্তি নিয়ে বের হতে পারি, যাতে করে ওই করোনা পরবর্তী পৃথিবীতে আমাকে স্ট্রাগল বা চ্যালেঞ্জের মুখোমুখি কম হতে হয়। এর জন্য আমি যেটা করছি, আমি খুঁজে বের করেছি আমার মতো করে যে কোন সাইট বা সেক্টরটা এই সময় করোনার পরবর্তী সময় ডিমান্ড থাকবে। তো আমি দেখলাম যে আইটি সেক্টরটাই সবচেয়ে বেশি আমার বিবেচনায়, যে এই সেক্টরটা বেশ ভালো একটা অবস্থায় থাকবে। যদিও আমি এটাও বলছি যে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, এই যে 5টি মৌলিক বিষয় রয়েছে, আমার বিবেচনায় আমার কাছে মনে হয় খাদ্য এবং স্বাস্থ্য ছাড়া বাকি যে 3টি মৌলিক চাহিদা রয়েছে, এই 3টা কিছুটা পিছিয়ে পড়বে। মানুষ সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন দেবে তার খাদ্যে এবং স্বাস্থ্য বা চিকিৎসায়। এরপরেই মানুষ ভালো থাকার জন্য, কাজ করার জন্য সেক্ষেত্রে আইসিটির উপরে তাদের নির্ভরতা থাকতে পারে। তাই আমি এখন আইসিটির জন্য তৈরি হচ্ছি, নিজেকে তৈরি করছি। অসাধারণ। এবং একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা তুমি শেয়ার করলে, যে করোনা পরবর্তী বাংলাদেশে যেসব বিষয়ের উপর ডিমান্ড থাকবে, ওই ডিমান্ডকে নিয়েই কিন্তু তুমি রেডি হচ্ছ, যেটা খুব পজিটিভ এবং খুবই ইন্সপায়ারিং। যারা আমাদেরকে দেখছে, অলরেডি অনেক মানুষ আমাদের সাথে কানেক্টেড হয়েছে বিভিন্ন জায়গা থেকে। তাদেরকে আমি বলবো যে লাইভটা যদি আমরা শেয়ার করে দিই, আমাদের সাথে এখন পর্যন্ত প্রায় 50-55 জনের মতন কানেক্টেড হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, যেহেতু আমরা বিভিন্ন জায়গা থেকে লাইভ করছি একসাথে, লিঙ্কডইন, ইউটিউব এবং ফেসবুকে। এবং আপনারা যারা যারা যেখান থেকে দেখছেন, আমরা যদি পজিটিভ কন্টেন্টটা ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা মনে করব আমাদের ফাহাদ মনে হয় ফাহাদ ফিরে আসবে। চলেন ততক্ষণে তাহলে আমরা কন্টিনিউ করি। ফাহাদ মনে হয় অফলাইন চলে গেছে। তো আপনি যেটা বলছিলেন সেটা আসলে, হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ, ফাহাদ চলে এসেছে। আপনি যেটা বলছিলেন খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে ফাহাদ, হ্যাঁ আমি যেটা বলছিলাম যে মূল যে বিষয়বস্তু, যে মানুষকে ইন্সপায়ার করা, এবং রাহি ভাই কিন্তু খুব সুন্দর কাজ করে আসছে, যেটা আমি মনে করি অনেকে জানে না। সেটা হলো যে মানুষের মাইন্ডসেট ডেভেলপমেন্ট এবং পজিটিভ ওয়েতে তাদের লাইফের যে বিষয়বস্তু, যেটাকে তারা এই সময়তে ফোকাস করতে পারে, ওটি নিয়ে কাজ করছে। রাহি ভাই, যদি আপনি একটু ডিটেলসে বলেন যে এই কোচিংটার সাথে আপনি সম্পৃক্ত এবং আপনার যে রেগুলার অ্যাক্টিভিটিস গুলো আপনি ইউথদেরকে নিয়ে। আমি মেইনলি 2 সেক্টরে কাজ করি আর কি। আই ওয়্যার 2 হ্যাটস। আমার মেইন সব কাজ হচ্ছে যে ট্রান্সফরমেশন, এখানে হিউম্যান ট্রান্সফরমেশন, হিউম্যান বিহেভিয়ার ট্রান্সফরমেশন এবং বিজনেস ট্রান্সফরমেশন। সো হিউম্যান ট্রান্সফরমেশনের যে কাজটা আমি করি, আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা আমরা ভুলে যাই, ছোটবেলার পরে থেকে আমরা ভুলে যাই, আমরা স্বপ্ন দেখতে ভুলে যাই। সো এই আমার সবচেয়ে বড় কাজ হচ্ছে মানুষকে স্বপ্ন দেখানোর জন্য একটা স্পেস, একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দেয়া, যে সে যেন স্বপ্ন দেখতে পারে, তারপরে তার স্বপ্নটা সে বিশ্বাস করা। একটা হচ্ছে দেখা, একটা হচ্ছে বিশ্বাস করা। এই স্বপ্নটা তৈরি করার পরে বিশ্বাস করাটা খুব ইম্পর্টেন্ট। এই দুইটা কাজ যখন হয়ে যায়, এটাকে কিন্তু আমি তার নিজের ভিতর দিয়ে তৈরি করে ফেলি। তারপরে যখন এই কাজটা হয়ে যায়, তখন হচ্ছে যে কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করা, উইচ হি অর শি ইজ ইন্সপায়ার্ড। আমরা কিন্তু অনেক ধরনের জিনিসপত্র ডেভেলপ করতে পারি, কিন্তু মানুষ যদি ইন্সপায়ার্ড না হয়, যেটা আপনার শোয়ের মূল, তাহলে কিন্তু সে করবে না। সো স্বপ্ন দেখানো, বিশ্বাস করানো, and develop some strategies that he or she is inspired to take. এই 3টা কাজ হয়ে যাওয়ার পরে আমার পরের কাজ হচ্ছে যে এই যে ইন্সপায়ার্ড হয়ে স্ট্র্যাটেজিটা তৈরি করলো, সেটা এখন কিভাবে বাস্তবায়ন করা যায়। তো এইটা হচ্ছে যে আমার
মানুষের মানে ইন্ডিভিজুয়াল কে নিয়ে আমার মেনলি কাজ। আর বিজনেসে যেটা করি এই একই ট্রান্সফরমেশন, কিন্তু সেখানে এই একটু আগে আপনি যে নাজিম রাজ্জাকের সঙ্গে কথা বলছিলেন কোলাবোরেশন, আমার নিশটা হচ্ছিল যে হাউ ক্যান উই কোলাবোরেট, বিকজ ইউ হ্যাভ সাম এক্স ফ্যাক্টর, আমি কিছু এই রাস্তায় বিচরণ করে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, কিছু এক্সপার্টিস হয়েছে, কনক ভাইয়ের কিছু এক্সপার্টিস হয়েছে যে রাস্তায় উনি বিচরণ করছেন। হাউ ক্যান উই অল পুট টুগেদার ওয়াইস 2 + 2 becomes 8 or even 16, যেটা আমরা একসঙ্গে, ওইটা হচ্ছে আমার বিজনেস স্পেসে। সো আমি বিজনেস স্পেসে ওই ট্রান্সফরমেশনটা করি, আর পার্সোনাল স্পেসে যে ড্রিমের কথা বললাম, তাকে স্পেসটা তৈরি করে হাউ ক্যান আই হেল্প সামওয়ান টু বিকাম আ বেটার ভার্সন অফ হিমসেলফ অর হারসেলফ এভরি ডে। এটা হচ্ছে আমার মেন কাজ। সো আমি যেটা বলতে পারি যে একজনের ক্যারিয়ার ট্রান্সফরমেশন, ইন্ডিভিজুয়াল বলেন বা কর্পোরেট বলেন, ওই ট্রান্সফরমেশন যে কোচ বা কোচিং বা ওই ব্যাপারটার সাথেই আপনি সম্পৃক্ত থাকেন, রাইট? আমি যদি সংক্ষেপে আমাদের নট নেসেসারিলি ক্যারিয়ার, এমনও হতে পারে যে আমি যেমন নিজে সারা জীবন 20 বছর আইটিতে চাকরি করে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের চাকরি করে, হ্যাঁ আমি আইটিতে ভালো ছিলাম, এই জন্য তরতর করে এগিয়ে গেছি, বাংলাদেশে এগিয়ে গেছি, বিদেশে এসে এগিয়ে গেছি। বাট আমি জাস্ট বিকজ আমি ভালো, দ্যাট ডাজন্ট মিন দ্যাট আই ওয়াজ ইন্সপায়ার্ড। আমি ইন্সপায়ার্ড কিন্তু এটাতে বেশি, কথা বলতে বেশি পছন্দ করি, ঠিক আছে? আমি মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি, আমি লাফাতে পছন্দ করি, হইচই পছন্দ করি, গান পছন্দ করি, ওইটাকে আমার কাউকে বলতে হবে না, ঠিক আছে? আমার আমি যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দেখলে ঝাঁপিয়ে পড়ি, আমাকে ওইটা কাউকে বলতে হয় না, কিন্তু ওইটা আমি ইন্সপায়ার্ড। এইখানে আমরা একটু কনফিউজ হয়ে যাই যে আমি একটা সেক্টরে ভালো আগাচ্ছি, আমি 20 বছর লেগেছে, এন্ড আই ওয়েন্ট থ্রু সাম অ্যাক্সিডেন্ট, যখন আমি তখন ওই থ্রুতে আমি রিয়েলাইজ করেছি যে না, এই 20 বছর ক্যারিয়ার আসলে আমি ভালো, বাট আই এম নট ইন্সপায়ার্ড। আমি ইন্সপায়ার্ড কি, আমি ইন্সপায়ার্ড হচ্ছে যে শেখা এবং শিখে ওইটা আবার অন্যকে শেখানো এবং সবাই মিলে উঠা, এটাতে আমি বেশি ইন্সপায়ার্ড। এই জিনিসটাই হচ্ছিল যে ইন্সপিরেশন ভার্সেস সামথিং দ্যাট আই এম মোটিভেটেড অর উইলিং টু ডু আর কি। অসাম। এবং যেহেতু মিউজিক বা ইনস্ট্রুমেন্টের কথা বললেন, আমরা জানি যে কনক, আমরা অ্যাজ উই আর কানেক্টেড, তুমি কিন্তু এখন মিউজিক নিয়েও কিন্তু বেশ কিছু কাজ হচ্ছে, এবং পার্সোনালি আমরা যেহেতু এক ব্যাচের এবং আমাদের যে একটা গ্রুপ আছে ওইখানে তুমি বিভিন্ন ধরনের গান শেয়ার করো এবং হাইলি কিন্তু পপুলার হয় গানগুলো, আমরা কিন্তু গান শুনবো, এবং অনেকে তোমাকে তোমার ব্যাপারে লিখলো যে গো অ্যাহেড কনক, এবং গুড টু সি ইউ আজমি হাসান কনক, সবাই লিখছে। এবং আরেকটা জিনিস যেটা আমি শেয়ার করব আপনাদের দুজনের প্রতি, যে এই করোনাকালীন সময়ে সবচেয়ে বড় যে সমস্যা বা যে সমস্যা ফেস করছে এবং সলিউশন নিয়ে আমরা কথা বলছি, এটা হচ্ছে যে মাইন্ডসেট। আমরা মাইন্ডসেটটাকে ডাইভার্ট করতে অনেক সময় হিমশিম খাচ্ছি। এই মাইন্ডসেটকে ডাইভার্ট করার না কারণে কিন্তু অনেক সময় আমরা বাইরে চলে যাচ্ছি, হ্যাঁ কোনো কাজ নাই বাট বাইরে ঘুরতে বের হচ্ছি, অনেকে শপিং এ যাচ্ছে এই ভেবে যে সামনের ঈদ যদি তার জীবনে না আসে। তো এটাও কিন্তু একটা মাইন্ডসেট, খুব টিপিক্যাল মাইন্ডসেট আমাদের মধ্যে কাজ করছে। তো এই করোনাকালীন সময় মাইন্ডসেটকে ডাইভার্ট করার জন্য কনক তুমি কি করছো, সো দ্যাট আমাদের যারা অডিয়েন্স যারা শুনছে ওরা জেনেও যদি তারা ইন্সপায়ার হয়? ফাহাদ, এই প্রশ্নটার উত্তর দেবার আগে আমি আরেকটা বিষয়ে কথা বলতে চাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা বাংলাদেশকে ইন্সপায়ার করার কথা বলছি, তাই এখানে অনেকেই দেখছে আমাদের এই কনভারসেশনে যদি কেউ ইন্সপায়ার হয় তাহলে সেটাই আমাদের সার্থকতা। আমি একটা ছোট্ট একটা গল্প বলি, গল্পটা বড়, আমি একদম ছোট্ট করে 1 মিনিটের মধ্যে বলি। একদিন একটা জাহাজ যাচ্ছিল, সেই জাহাজে একজন ব্রিটিশ এবং একজন মার্কিন নাবিক ছিল। তো একটা সময় জাহাজটা ডুবে গেল। তো জাহাজটা ডুবে গেল পর একটা কাঠের টুকরো দিয়ে ভাসতে ভাসতে দুজন যে নাবিক তারা একটা দ্বীপে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে দেখতে পেল যে সেই দ্বীপটাতে মানুষরা সভ্য, মানুষরা খুব ভালো, তাদের ফিনান্সিয়াল অবস্থা, তারা অনেক ভদ্র বিচক্ষণ, কিন্তু তারা কেউ পায়ে জুতো পরতো না। তো যখন পায়ে জুতো পরতো না তখন তারা খুবই এটা নিয়ে আপসেট হয়েছিল। কিছুদিন তারা এটা থাকার পরে যে যার দেশে ফিরে যায়। তো আমেরিকান ভদ্রলোক যিনি মার্কিন, তিনি তার এলাকাতে ফিরে যাওয়ার পরে আশেপাশে মানুষ তার কাছে চলে আসে যে আচ্ছা, যে দ্বীপে তুমি গিয়েছিলে ওই দ্বীপটা কেমন, ওখানকার মানুষ কেমন, ওখানে বিজনেস অপরচুনিটি কি আছে বলো তো। তো মার্কিন ভদ্রলোক বললেন যে না, ওরা সভ্য, কিন্তু ওদের সাথে কি ব্যবসা করবো, ওরা তো জুতোই পরে না। তো এইরকম একই রকমের ঘটনা ঘটছে মার্কিন যিনি ব্রিটিশ তার বেলাতেও,
তার কাছেও লোকজন আসলো, বললো যে বলো তোমার অভিজ্ঞতা, যে দ্বীপে তুমি গিয়েছিলে সেই দ্বীপটা কেমন। তো তখন সবাইকে উনি বললো যে হ্যাঁ ওরা সভ্য, ওদের ইকোনমির অবস্থা ভালো, বাট ওরা পায়ে জুতো পরে না। সো দিস ইজ এ অপরচুনিটি। আমরা একটা কাজ করতে পারি যে আমরা জুতোর ব্যবসা করতে পারি, ওদের সাথে জুতোর পরিচয় করে দিতে পারি, আমরা অনেক পরিমাণ জুতো সেখানে নিয়ে যেতে পারি এবং তাদের সাথে আমরা একটা বিজনেস করতে পারি। তো বিষয়টা হচ্ছে এরকম, এখন এক সময় করোনা পরিস্থিতির আগে আমাদের দিন ছিল একরকম, আমাদের হাতে ছিল অনেক চয়েস, আমরা নানান রকমের কাজ করতে পারতাম, অনেক দরজা খোলা ছিল, অনেক জানালা, অনেক হাতছানি। কিন্তু এখন দরজা জানালা বন্ধ হয়ে গেছে, তার মানে কি আমরা থেমে থাকবো? আমাদের স্টোমাক কি এমটি থাকবে? আমাদের এখন এই সীমিত অপরচুনিটির মধ্যে হাতছানিগুলোকে খুঁজে বের করতে হবে, কি করা যেতে পারে, কি করার আছে, এটা নিয়ে ভাবতে হতে পারে। তো আমি যেটা মনে করি, আমি বেঁচে আছি এবং আমার বেঁচে থাকতে হবে, আমার স্ত্রী আছে, আমার বাচ্চা আছে, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। সেটা কিভাবে? আমি যেহেতু একটা মিডল ক্লাস লাইফ লিভ করি, আমার পক্ষে গিয়ে অড কাজ করাও সম্ভব না, আবার অসামাজিক বা অনৈতিক কাজ করাও সম্ভব না, সন্ত্রাসী কার্যক্রম সম্ভব না। কিন্তু এই কয়টার কাজের বাইরে বিশাল একটা অপরচুনিটি পৃথিবী আছে, যেখানে আমি কাজ করে সম্মানজনকভাবে একটা সম্মানই নিতে পারি। ওরকম কিছু উইন্ডো আমি খুঁজে বের করছিলাম এবং আমি বাঁচতে চাই বলেই আমি আমার দরজাগুলোকে খুঁজে বের করেছি। আমি আমার যখন পরবর্তী সময় আবার আমাকে কথা বলার সুযোগ দিবে, যেহেতু অনেক কথা বলে ফেললাম, আমি কিছু টিপস, কিছু পরামর্শ আমাদের বন্ধুদেরকে, আমাদের অলরেডি বাংলাদেশের অনেক রাইট, অলরেডি কিন্তু অনেক কোয়েশ্চেন তোমার কাছে এসে পড়ছে, ওগুলো আমরা আস্তে আস্তে যাব। তার আগে রাহিমের কাছে যাব, সেটা জানতে হচ্ছে, যেটা জানার জন্য যে আমি কিন্তু আপনার বেশ কয়েকটা কন্টেন্ট ফলো করি যেগুলো আপনি সকালে শেয়ার করেন উইথ আ ফ্রেশ মাইন্ড, পজিটিভিটির যে ব্যাপারগুলো। এই করোনাকালীন সময়ে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, আমি যেটা কনকের সাথে শেয়ার করছিলাম, যে পজিটিভ মাইন্ডসেট এবং মাইন্ডসেট থেকে ডাইভার্ট করে বেটার কিছুর দিকে ফোকাস করা। তো আপনি যেহেতু এই কাজটা রেগুলার বেসিসে করেন কর্পোরেটদের সাথে এবং ইন্টারন্যাশনালি করেন, তো আপনি আমাদের যারা ইয়াং কমিউনিটি যারা দেখছে, প্রায় 70 জনের মতন আমাদের সাথে কানেক্টেড, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, বিভিন্ন দেশ থেকে কানেক্টেড, টু বি ভেরি স্পেসিফিক। তো আপনি তাদের জন্য কি টিপস শেয়ার করবেন রাহি ভাই, আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে বলেন। আচ্ছা, আমি যদি বলি যে সকালবেলার যে কাজটা, ঠিক আছে, সকালবেলার কাজটা কিন্তু অ্যাকচুয়ালি আরম্ভ হয় তার আগের দিন রাতে। তার আগের দিন রাতে আমি ঘুমাতে যাওয়ার আগেই যে জিনিসগুলো, আমি কিছু লোকের কাছে, যেহেতু আপনি আমাকে কতগুলো জিনিস, আমার কিছু মেন্টর আছে এবং তাদের সবার কাছে আমি দেখছি যে তারা কি করে, তার আগের দিন রাতে কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ সারাদিনের অনেক জিনিস হচ্ছে, এই রাতের বেলায় শোয়ার আগে প্রথমেই চিন্তা হচ্ছে সকালবেলা একটা ভালো দিন হবে এবং আজকের যা যা হয়ে গেছে যাক, আমি আজকের গ্রেস গুলো খুঁজে বার করি, আজকে আমার কি কি ভালো হয়েছে, ওইগুলো চিন্তা করে আমি ঘুমাতে থাকি। আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আমরা যখন ঘুমাই তখনও চিন্তা করতে থাকে, অনেক কাজ করতে থাকে। তো রাতের বেলায় যদি আমি এইগুলো দিতে থাকি যে আজকে ভালো ভালো কি হয়েছে, হ্যাঁ অনেক জিনিস কাজ করে নাই, অনেক জিনিস ঠিক মতো হয় নাই, কিন্তু আজকে আবার হলো ভালো জিনিসগুলো কি কি হলো, তো ওইটা করে আমি ঘুমাতে গেলাম। সকালে ওঠার সাথে সাথেই যা হচ্ছিল কি, একটা জিনিস আমরা যে ইমোশনের কথা বলি, ইমোশন কিন্তু ইজ গাভার্ন বাই মোশন। তো আমি সকালবেলা আমি একটা টিপস খুব একটা শেয়ার করি, যে আমাদের ইমোশন গুলো কন্ট্রোল করতে গেলে কিন্তু আমাদের মোশনের মধ্যে আনতে হবে। তো সকালবেলা আমার সবচেয়ে বড় টিপস হচ্ছিল যে যেটা উঠলাম, উঠার সঙ্গে সঙ্গেই হচ্ছিল যে সেদিন আমি আপনার এখানে একজনকে দেখলাম, আমি যেন মোবাইলটা ধরে কন্টেন্টের দিকে না যাই, হ্যাঁ আমি এটা দেখবো ওইটা দেখবো মেসেজ দেখবো, কিন্তু তা না করে আমি বাথরুমে ঢুকলাম, আমার নেসেসারি কাজ ন্যাচারাল কাজটা করলাম, তারপরে আমি যেই কাজটা করি সেটা হচ্ছিল ইনস্ট্যান্টলি আমি আমার বডিকে একটা সিগন্যাল দিই যে দুই ভাবে, ইদার উইথ আ কোল্ড শাওয়ার, অথবা আরেকটা জিনিস, অথবা না একটা জিনিস আমি একদম রেগুলার করে গেছি করোনার পরে, মানে ফেব্রুয়ারির 20 তারিখের পরের থেকে উঠেই প্রথম কাজটা বাথরুমের কাজ শেষ, আয়নার সামনে দাঁড়িয়ে শেভ করা, যে আমি এই করোনা সময় আমি নিজেকে একটা সিগন্যাল দিচ্ছি যে এইখানে আশেপাশে খারাপ নিউজ, স্লো ডাউন হয়ে যাচ্ছে, অনেক কিছু যাচ্ছে, কিন্তু আমি রেডি হচ্ছি ফর আ বিউটিফুল ডে, আমি প্রিপেয়ার্ড, আমার দিকে যাই থ্রো হোক না কেন, বিজনেস ইম্প্যাক্ট হোক, অন্য কিছু হোক, কোন একজন ক্লায়েন্ট একটা খারাপ খবর নিয়ে আসুক, অথবা সামনে আমি রেডি। কিন্তু আমি বাসা থেকে, আমি যেহেতু বেশিরভাগ সময় বাসা থেকে কাজ করি, আমার জন্য জিনিসটা একটু সেটেল করা অতটা অসুবিধা হয় নাই, কিন্তু আমি যেটা করেছি সকালে উঠেই প্রত্যেকটা দিন, এই অন্যান্য সময় উইকেন্ডেও শেভিং মিস দিই, কিন্তু এইবার এনশিওর করেছি যে না আমি উঠবো, রেডি হব। সো আমি কিন্তু মাথায় শুধু চিন্তা করলেই হবে না, মাথায় বসে বসে চিন্তা করে যে আজকে একটা ভালো দিন হবে, আমার এমবডিমেন্ট করতে হবে। তো এখানে অনেক কিছু করার আছে, কেউ হয়তো নামাজ পড়েন, কেউ ধ্যানে বসেন, কেউ মেডিটেশন করেন,
আমি যেটা Right. প্রথমেই যেটা সিগন্যাল দিই, বিফোর ইভেন আই ডু এনিথিং, বাথরুম থেকে বেরানোর আগেই আমি রেডি, আমি শেভ করে রেডি হয়ে আমি দরজা দিয়ে যখন বেরাচ্ছি আমি নিজেকে বলতে আরম্ভ করি যে পজিটিভ অ্যাফার্মেশন, যে আই এম রেডি ফর দ্য ডে। আমি নিজেকে বলি যে আমি একটা কথা ইউজ করি, ভিপিডি, আই উইল হ্যাভ আ ভেরি প্রোডাক্টিভ ডে টু ডে। এবং এটা কিন্তু আমি ফিজিক্যাল ইসের মধ্যেই চলে যাচ্ছি, তখনই আমি এই কাজগুলো আমাকে দিচ্ছি। তো আরো অনেক টিপস আছে, কিন্তু আমি যেটা দেখেছি এটা খুব কাজ করে, যে আপনার তো চিন্তা ভাবনাটা করতেই হবে, ওরি আসবেই, বিভিন্ন ধরনের ওরি আসবে, এই আসবে, কিন্তু আপনি নিজেকে যদি সিগন্যাল গুলা দেন, কারণ কথা হচ্ছে কি ব্রেনের সিগন্যাল দিতে হবে। আমি যদি আরেকটু যদি আর 20 সেকেন্ড সময় নিই, আমরা Please. বলি ব্রেনটা অসম্ভব একটা অ্যামেজিং জিনিস, ব্রেনটা কিন্তু খুব একটা ডাম জিনিস। দুইটাই কিন্তু, ব্রেন নাথিং বাট অ্যাসোসিয়েটস, আর কিচ্ছু না, জিনিসপত্র অসম্ভব হাই স্পিডে অ্যাসোসিয়েট করে। তো আপনার যদি Right. একটা বাজে জিনিসপত্র আপনার মেমোরিতে আছে, আমাদের বাজে এক্সপেরিয়েন্স প্রচুর আছে, আমাদের ডিপ্রেশন অনেক কিছু মেমোরি আছে, আমাদের অনেক ভালো জিনিসই আছে। আমাদের মাথার এখানে একটা জিনিস আছে বলে ফ্রন্টাল লোব, এখানে আরএএস বলে একটা জিনিস আছে, রেটিকুলার অ্যাক্টিভেটর সিস্টেম। এইটাই হচ্ছিল যে ফিল্টারিং সিস্টেম। এই ফিল্টারিং এর সিস্টেমের মধ্যে আপনি যখন যা ঢুকাবেন, ব্রেন করবে কি পিছনে যে সমস্ত রেফারেন্স গুলো খুঁজে বার করে নিয়ে আসবে। তো সকালবেলা Right. যখন আপনি পজিটিভ জিনিসগুলো ঢুকাচ্ছেন, তখন সে করছে কি ব্রেনে হাজার হাজার ট্রিলিয়নস অফ মেমোরি থেকে সে আপনার ওই পজিটিভ জিনিসগুলো সব বার করে কানেক্ট করা আরম্ভ করছে। তো নেক্সট টাইম আপনি যাই করবেন না কেন, ওই পাথগুলো দিয়ে আপনার ইনফরমেশন, এটা যদি খুব আমি সিম্পলিস্টিক ভাবে বলি। আর আপনি যদি ভয়টা ঢুকান, যত রাজ্যের ভয়, ওই ছোটবেলায় গাছ থেকে পড়ে গেছেন, বাবা এসে মাইট দিয়েছে, সমস্ত কিছু অ্যাসোসিয়েট আরম্ভ হয়ে যাবে। Right. আমি এবার Right. যেহেতু ইয়াং, প্রেমের ছ্যাঁকা থেকে আরম্ভ করে পরীক্ষায় ফেল থেকে আরম্ভ করে সমস্ত অ্যাসোসিয়েশন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর Right. যেই পজিটিভটা ঢুকালেন, যে না এখন আমি এটা নিয়ে চিন্তা করব, সমস্ত কিছু একটা ফুল থেকে আরম্ভ করে গুড স্মেল থেকে আরম্ভ করে সব অলরেডি কানেকশন হয়ে আপনার সামনে চলে আসবে। তো এই একটা Right, বড় right. টিপস আমি দিতে পারি, যে সকালবেলা ফিজিক্যাল একটা কাজ করবেন এবং ভালো জিনিস চিন্তা করবেন। অলরেডি অ্যাসোসিয়েশন গুলো তো মানে অ্যাসোসিয়েশন তো রেডি, বাট ইট উইল বি অ্যাট ইউর ডিসপোজাল। অসম, অসাধারণ একটি সাজেশন আপনি দিয়েছেন, যেটা যে প্র্যাকটিসটা কিন্তু অনেকে সাবকনশিয়াসলি করে, বাট এটাকে কিন্তু কানেক্ট করতে পারে না ফর দ্য বেটার ফিউচার। আমি যেটা দেখেছি, যেমন আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা কিন্তু একটি বড় মেডিটেশন। আমরা যে মনে করেন মেডিটেশন বলেন বা বিভিন্ন ভাবে মানুষ কোয়ান্টাম মেথড বা অন্যান্য বেশ কিছু মেথড প্রচলিত আছে, এনএলপি বলেন বা বিভিন্ন ধরনের যে প্রক্রিয়াটা, এটার দিন শেষে সবচেয়ে বড় যে ব্যাখ্যাটা আমার কাছে যেটা মনে হয়েছে এতদিনের অভিজ্ঞতায়, যে আপনি কিভাবে নিজেকে বিলিভ করাচ্ছেন, দ্য ওয়ে ইউ বিলিভ অ্যান্ড দ্য ওয়ে ইউ কমান্ড ইয়োর ব্রেইন, ওই অনুযায়ী কিন্তু আপনার বডি ফাংশন করে। তো আমরা সকাল থেকে যে জিনিসটা শুরু করব, ওইটাই কিন্তু আমার পুরোটা সময় বা পুরোটা দিন ওইভাবে জিনিসটাকে রিফ্লেক্ট করবে। তো আমরা অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি, একটা কোয়েশ্চেন আমি নিয়েই নিই। এটা হচ্ছে হলো কনকের জন্য। কনক ভাইয়া, প্লিজ শেয়ার সাম টিপস টু ডেভেলপ কন্টেন্ট ক্রিয়েটিং স্কিল ডিউরিং দিস টাইম, নট অনলি রিডিং, প্লিজ শেয়ার সাম এক্সপিরিয়েন্স অলসো, how anyone can develop their skill in this COVID period in terms of content development. তুমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করছো, তো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কোনো টিপস বা ট্রিক্স যদি তোমার থাকে। অবশ্যই আছে। প্রথম কথা হচ্ছে গিয়ে যে স্কিল একটা বিষয়, আর হচ্ছে গিয়ে আমি করছি মানে সবাই তো স্কিল না। যেমন আমি কন্টেন্ট তৈরি করছি, আমার কোনো একাডেমিক কোনো সার্টিফিকেট কোনো কিছু নাই, তো তাহলে আমি কিভাবে করছি? তো তাহলে আমি করছি, আমাকে আমি বিশ্বাস করছি, আমি অন্যকেও বিশ্বাস করছি, শুধু আমাকেই বিশ্বাস করছি না, আমাকে আমি বিশ্বাস করছি যে আমি এইটা করতে পারি, আর অন্যকে বিশ্বাস করছি হচ্ছে গিয়ে অন্যকে, মানে আমি শুধুমাত্র যেটা করি, আমরা কিন্তু প্রায়ই একটা কাজ করি, আমরা জাজ করি, ইস ও দাড়িটা রাখছে, ওর দাড়িটা ভালো লাগছে না ওকে, আমি জাজ করে ফেললাম তাকে ভালো লাগছে কিনা। এখন এরকম করে কিন্তু বাকিদেরও অনেক অবজারভেশন আছে, মানে আমার কিন্তু স্পেসিফিক কোনো মানদণ্ড নাই স্বীকৃত যে আমি যেটা বলেছি সেইটাই হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে বড় অবজারভেশন বা সঠিক। এইটার জন্য আমার অন্যকে ট্রাস্ট করতে হবে, অন্যের টেস্টটাকে ওন করতে হবে, যে আরেকজনের, মানে আমার ফতুয়া পছন্দ না একদমই না, কিন্তু অন্য আরেকজন একটা ফতুয়া 3-4 হাজার টাকা দিয়েও কিনছে, তো সে কিন্তু এইটা বিশ্বাস করেই কিনছে যে এইটা পড়লে তাকে খুব ভালো লাগবে। তো আমার তার যে টেস্ট সেইটাকে ওন করতে হবে। তো কন্টেন্ট ডেভেলপমেন্টের সময় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অন্যকে বিশ্বাস করা, অন্যকে মর্যাদা দেওয়া,
অন্যকে মানে অন্যের টেস্টটাকে প্রাধান্য দেয়া। এবং আমার যদি কন্টেন্ট আমি যদি বানাতে চাই, আমার খুব ভালো লাগতো আমি মিউজিক্যাল কিছু কন্টেন্ট বানাতাম, খুব রিচ কিছু কন্টেন্ট বানাতাম, বাট আমি জানি যে আমাদের দেশের বেশিরভাগ মানুষ পছন্দ করেন নর্মাল মিউজিক, তাদের বেশিরভাগ পছন্দ যেটা, সেখানে আমি শ্রদ্ধাশীল। আমি এখন কি করব, আমি তো কন্টেন্ট বানাচ্ছি, কেন আমার এক্সপেকটেশন আছে। কি এক্সপেকটেশন? আমি এখান থেকে আয়ও করব, এখান থেকে আমি জীবিকা নির্বাহ করব, সো আমার কন্টেন্ট হতে হবে সেই রকমের। তাই আমি আমার কোনো ইগো, আমার কোনো পছন্দের উপরে আমি একদম স্টিল ওখানে গিয়ে বসে থাকি না। আমি অন্যকে ওন করি। অন্যের যেখানে আগ্রহ রয়েছে সেটা যদি আমার নিজের রুচির সাথে ক্ল্যাশ না করে, তাহলে তার রুচিকে আমি অগ্রাধিকার দিই। এটা হচ্ছে গিয়ে কন্টেন্ট তৈরি করার জন্য সবচেয়ে আগে জরুরি, যে বেশিরভাগ মানুষের কোনটায় আগ্রহ বেশি। আমরা যদি অবৈধ বা অশ্লীল বিষয়টাকে অ্যাভয়েড করি, তাহলে এটাই সবচেয়ে বেস্ট। আর স্কিলের কথাটা আমি এক কথায় উত্তর দিচ্ছি তোমাকে, যে স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের কাছে আছে ইউটিউব, আমাদের কাছে আছে গুগল। এখন আমরা কোন দিকে আগাবো সেই কিওয়ার্ডটা জানতে হবে, যে আমরা কিভাবে খুঁজবো। ওখানে সব ধরনের লেসন আছে। আমরা তো মনে করি যে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আমাদের কাছে আছে, প্রত্যেকের কাছেই আছে। এই প্রদীপের দৈত্যকে যা বলা হয় ঠিক ভাবে করে, গুগল ইউটিউবের কাছে আমরা যা চাইবো সেও আমাদেরকে এটা এনে দিবে। তো আমার নিজেকে যদি আমি বিশ্বাস করি যে আমি দেখবো, শিখবো এবং এই থেকে আমি আমার নিজের স্কিল ডেভেলপমেন্ট করে আর্ন করব, তাহলে একদম নিজের সাথে নিজে প্রতিশ্রুতি করে একাগ্র চিত্তে সেই দিকে পড়াশোনা করতে হবে, অধ্যয়ন করতে হবে, লেগে থাকতে হবে। অসাধারণ, অসাধারণ। আমি মনে করি যেই কথাটা কনক বললো ওইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, যে কন্টেন্ট শেয়ারিং বা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু এখন গুড কন্টেন্ট ক্রিয়েট করি না। গুড কন্টেন্ট ক্রিয়েট করি না এই জন্য কারণ আমাদের শ্রোতা বা আমাদের যে ভিউয়ার তারা এখনো রেডি হয়নি। রাহি ভাই যে কন্টেন্ট গুলো ক্রিয়েট করে বা আমরা যেসব ক্রিয়েট কন্টেন্ট করি, ওগুলোর ভিউ কিন্তু মিলিয়ন্সে যায় না। কেন যায় না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমরা কি অ্যাজ এন অডিয়েন্স বা অ্যাজ এ ভিউয়ার ওইভাবে তৈরি হচ্ছি না, বা নাকি আমাদের কন্টেন্টটা এখনো সময়ের সাথে মানানসই না? এটা হচ্ছে আমার একটা অবজারভেশন। এবং আরেকটা জিনিস আমি যেটা মানে জানতে চাই আপনাদের কাছ থেকে, বিশেষ করে রাহি ভাইয়ের কাছ থেকে, যেহেতু উনি পিক পারফরমেন্স কোচ, তো ওই কোচিং এর ক্ষেত্রে আপনি কোন স্ট্র্যাটেজিটা ফলো করেন টু ইন্সপায়ার ইয়োর লাইক দ্য মেন্টি, যাকে আপনি মেন্টরশিপ দিচ্ছেন, তাকে আপনি কোন স্ট্র্যাটেজিটা ফলো করান? রাহি ভাই, আপনি যদি একটু বলেন। আচ্ছা, এখানে কোচিং এ যেটা বলি, কোচিং এ যেটা হচ্ছে যে একটা হচ্ছে মেন্টরিং, মানে কোচিং শেখানো, and which is different from coaching someone. যখন আমি কাউকে কোচ, আমি দুই দিকে যাই, একটা হচ্ছে কোচিং someone, helping someone to get the best out of him। তখন আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে আমি টোটালি একটা ব্ল্যাঙ্ক স্লেট, টোটালি নন জাজমেন্টাল, অ্যাজ এ হিউম্যান বিং যতটা নন জাজমেন্টাল হওয়া যায়। দ্য মোমেন্ট আমার যদি একটা কেউ যদি কিছু বলে এবং আমি যদি হয়ে যাই অথবা চিন্তা করি বা এটাও কি বললো, দেন আই এম বায়াসড, আমি আমার জব করছি না। সো আমি যখন কোচ করতে যাই তখন আমার প্রথম কথাটাই হচ্ছে হলো যে ফার্স্ট অফ অল, আই ডোন্ট নো হোয়াটস বেস্ট ফর ইউ, আই ডোন্ট ইভেন নো হোয়াটস রাইট ফর ইউ। আমার প্রথম যে আমার কাছে আমি তার রাইটটা কি সেটাও জানি না, তার জন্য বেস্টটা কি সেটা তো আমি জানি না। বাট আমি জানিটা কি, আমি জানি যে আমি অনেক সময়, পয়সা পাতি, রিসার্চ, পড়াশোনা, সার্টিফিকেশন তৈরি করে আই হ্যাভ ফাউন্ড দ্য টুলস, মেনি টুলস, যেটা দিয়ে তার ভিতর থেকে তার বেস্টটা বার করে নিয়ে আসা যাবে এবং রেজাল্ট, তাকে দিয়ে রেজাল্টটা দেখানো যাবে, সেই তৈরি করবে। এবং তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সে যেন আমার উপর আর ডিপেন্ডেন্ট না হয়। ইফ হি অর শি কিপ কামিং ব্যাক টু মি, তাহলে আমি একটা খুব ভালো ব্যবসা দিয়েছি কিন্তু তাকে হেল্প করতে পারছি না, এটা বুঝতে হবে। অনেকে কিন্তু করে যে ডিপেন্ডেন্ট করে। আমার সঙ্গে কথা হচ্ছিল যে একজন 6 মাস, ম্যাক্সিমাম 3 থেকে 6 মাস কাজ করবে একটা জিনিস নিয়ে, তারপরে যদি সে যদি আমার সঙ্গে থাকে তার মানে হচ্ছিল যে অনেস্টলি আই এম নট ডুইং মাই জব। ঠিক আছে, তাকে সে যদি হ্যাঁ, এখন আমি কোন স্ট্র্যাটেজি ফলো করি, এখানে ধরেন এনএলপি, হিপনোসিস সবকিছু আছে, কিন্তু আমি একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছিল যে হ্যাঁ, আমি যেটা করতে চাই না অথবা করি না সেটা হচ্ছিল যে আই ডোন্ট ওয়ান্ট টু বি ব্র্যান্ডেড মাইসেলফ অ্যাজ এ এনএলপি অথবা স্যাবোটাজ। অথবা কেন, একটা জিনিস আমাকে আমার প্রথম দিকে আমার এক কোচ খুব ভালো করে শিখিয়েছেন, সেটা হচ্ছিল যে when you are hammer, আপনি যখন একটা স্ট্র্যাটেজি নিয়ে আগাবেন, এভরিথিং টু ইউ লুকস লাইক এ নেল। আপনি হ্যামার দিয়ে যাই আসুক না ওইটা রেপিটাবেন। এখন হয়তো এটা এর জন্য হ্যামার দরকার নাই, ওই সময় আপনার দরকার একটা সুই বা একটা আদর করে বলা। সো এই কোচিং এ যেটা আমি পুরো বিশ্বাস করি,
হ্যাঁ, আপনি যদি এখন এনএলপি বা যে কোনো, শুধু আমি এনএলপিটা বলছি যেহেতু মানুষ অনেক এনএলপি বুঝে, কিন্তু অনেক ধরনের কোচিং স্ট্র্যাটেজি আছে। আমি যেটা ফলো করি হচ্ছিল যে একজন আসলো আমার সঙ্গে কথা বললো, আমি এখন ওই যে আমার ওই যে টুল বক্স, আমি হিপনোথিসিস বার করবো, এনএলপি বার করবো, রেজাল্টস মেন্টরিং বার করবো, টনি রবিন্সের থিওরি ইউজ করবো, নাকি আমার Right. খুব ফেভারিট হচ্ছে ডক্টর জন ডি মার্টিনি, তার থিওরি ইউজ করবো, নাকি আমি একদম গো ব্যাক টু জিম রনের রুটে চলে যাব, আমি এই জায়গাটায় কোনটা ইউজ করবো, এন্ড দ্যাট অনলি কামস উইথ প্র্যাকটিস। কিন্তু Okay. যখন আমি একটা দিকে যাচ্ছি, হ্যাঁ আই উইল বি ভেরি স্পেশালাইজড, ওটা দিয়ে আমি করবো, কিন্তু টু মি দেন এভরিথিং উইল লুক লাইক আ নেল, আমি সবকটা রিপিট আনা আরম্ভ করবো, এন্ড হুইচ মে নট গেট দ্য রাইট রেজাল্ট। রাইট এবং আর- একটি জিনিস আর আমি men- শেয়ার হ্যাঁ বলেন। জি আপনি যেটা আর বলছিলেন মেন্টরের কথা আলাদা, আর মেন্টরের কথা আলাদা, সেটা হচ্ছে তাকে তখন হচ্ছে আমি যা যা জানি সেগুলো তখন তাকে আমি শেখানোর চেষ্টা করব, এবং সে কোচিং করবে, তার ফিডব্যাকটা আমি আবার নেব, তার আমি শুনবো। তো মেন্টরিং হচ্ছে টোটালি আলাদা, এটা তাকে মেন্টরিং করা, তাকে শেখানো। বাট কোনো কাউকে যদি আমার অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে আসে, কোচিং ক্লায়েন্ট, সঙ্গে সঙ্গে আমার প্রথমটাই হচ্ছিল যে আমি আমার, যেটা একটু আগে কনক ভাই বলছিলেন, আমার জাজমেন্টটা আমি আনতে পারবো না। আমার একটা জাজমেন্ট আছে অ্যাজ এ হিউম্যান বিং, বাট ওটা আমি কিছুতেই আনতে পারবো না। আমাকে অ্যাজ এ ক্লিন স্লেট তার বেস্টটা বার করে নিয়ে আসতে হবে, এখন যেটা আমার যেই টুল হোক না, এবং এটাও আমাকে স্বীকার করতে হবে যদি আমি না পারি ইমিডিয়েটলি, ভাই আমি পারছি না, এটা অনেকে করে না, অথবা আমার বসকে ফোন দিয়া, আমার মেন্টর, আমি আটকে আছি, আমি কিভাবে হেল্প করবো, আই এম স্টাক, সেটাও করতে হবে। ইন্টারেস্টিং। এবং একটি জিনিস আমি শেয়ার করি যে লাইক সনাতন কোচিং, সে মনে করেন আমাদের যেমন ক্রিকেট খেলি বা ফুটবল খেলি, একটা কোচ কিন্তু কোনো প্লেয়ারকে খেলা শিখায় না যে তুমি এভাবে করো, এভাবে ব্যাট করো, বা এভাবে বল করো, বা এভাবে তুমি কিক করো, যেটা থেকে তুমি গোল করতে পারবা বা উইকেট করতে পারবা, উইকেট পেতে পারবা বা 6 মারতে পারবা। একটা কোচের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য হচ্ছে হলো ওই টেকনিক বা তার থেকে বেস্ট জিনিসটা বের করে আনা, যেটার থ্রুতে তার পারফরমেন্সটা আরো একটু বেশি হয়। আপনি কি মনে করেন যে আমাদের যে তরুণ সমাজ এখন সবচেয়ে বড় যে প্রবলেমের দিকে ফেস করছে, এটা হচ্ছে হলো যে প্রপার ইউটিলাইজেশন অফ মেন্টাল হেলথ, আর আরেকটা যে প্রবলেম ফেস করছে এটা হচ্ছে যে সঠিক গাইডলাইন, দিক নির্দেশনা। কনক যেটা বললো যে আমরা যে এই সময়ে পরবর্তীতে কোন জিনিসের উপর ডিমান্ড আসতে পারে ওটার জন্য রেডি হচ্ছে, তার মানে ও বুঝতে পারছে যে কোন জিনিসটার প্রায়োরিটি সামনে হতে পারে। তো এই ক্ষেত্রে কোচ কি কোনোভাবে গাইড করতে পারে তাদেরকে যারা দিক নির্দেশনাহীন? আপনার কি মনে হয় রাহি ভাই, আপনি যদি একটু বলেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই গাইড করতে পারে। একটা হচ্ছে দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে যে হ্যাঁ এখন সে যদি বলে যে না গিভ মি সাম সাজেশন, তখন কথা হচ্ছিল যে তখন কিন্তু আমি তার সঙ্গে ওই লাইনে চলে যাই যে ঠিক আছে, আই এম পুটিং মাই কোচিং হ্যাট অফ, আমি যেহেতু অনেকের সঙ্গে কথা বলছি, আমি এই প্যাটার্ন দেখতে পাচ্ছি, বাট আই এম নট কোচিং ইউ, এটা কিন্তু বারে বারে খুব আমি চেষ্টা করি, কারণ কথা হচ্ছিল যে আমার কাজ হচ্ছে হলো যে একজন মানুষের তার ভিতরে, এখন এইখানে যেটা হচ্ছিল কি আমি অন্য একটা পথে যাই, আমি যেটা যাই হচ্ছিল যে তার ভিতর কি ইন্সপিরেশনটা কাজ করছে, তার আই শুড হ্যাভ কুড হ্যাভ উড হ্যাভ ডান, ঠিক আছে, যে আমি এইটা করলে ভালো হতো, আমি পারি নাই, আর্থিক কারণে হোক, সামাজিক কারণে হোক, বাবা মার পেছনে হোক। আমার একটা ছোট্ট একটা স্টোরি বলি, আমি যখন অনেক আগে ঢাকায় থাকতাম, আমরা তখন থাকতাম ইস্পানি না, লেডিস ক্লাবের পাশে কলোনিতে থাকতাম। তো আমাদের কলোনি একটা অসম্ভব লেডিস ক্লাবের হ্যাঁ মগবাজার লেডিস ক্লাবের পাশে ওই কলোনি, সরকারি কলোনিতে। আমাদের একটা খুব বড় ভাই ছিল, সে ম্যাট্রিকে সেকেন্ড অথবা ফার্স্ট অথবা সেকেন্ড হয়েছিল, ইন্টারমিডিয়েটে ফোর্থ হয়েছিল, তারপর সে পাশ করে রাশিয়া স্কলারশিপ নিয়ে অ্যাস্ট্রোনমিতে পড়তে চলে গেছে। হঠাৎ একদিন সে ব্যাক করেছে, আমি কি ব্যাপার, বলে আমি তো পড়াশোনায় ভালো, আমি এটা তো প্রমাণ করেছি সবার কাছে। পরীক্ষার আগের দিন পাশ করলে সে রাশিয়ার ডিফেন্সে চাকরি পেত, সে আবার গান টান গাইতে পছন্দ করতো, বলে আমি পড়াশোনা তো করতেই পারি, কিন্তু পরীক্ষার আগের দিন মনে হলো আমি তো, সে এখন বাংলাদেশের জিঙ্গল বানায়, আমি তো এইটা তো আমার প্যাশন, এটা তো আমি কোনোদিন করি নাই, এটা আমি করব, ঠিক আছে। সঙ্গে সঙ্গে সে প্লেনে টিকিট কেটে বাংলাদেশে চলে এসছে। জিনিসটা হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছিল কি এই যে তার ভিতরে, যেহেতু সে ওই এক্সট্রিমে ছিল বলে কিন্তু সে এত ভালো করতে পেরেছে, এবং ওই জন্য সে ডিসিশন নিতে পেরেছে। আমাদের সবার মধ্যে কিন্তু ওই সাহস বলেন, ওই স্পেস বলেন, ওটা নাই। আমার কাজ হচ্ছিল যে, কারণ আমি যদি ওইটাতে আমার ইন্সপিরেশন ওইটা থেকে যদি বার করে নিয়ে আসতে পারি, দেন ইউ বিকাম আনস্টপেবল।
হ্যাঁ, তারপর তো ইউজুয়াল যে কোনো ব্যবসা বলেন একটা স্ট্যান্ডার্ড স্ট্রাগল থাকেই। স্ট্রাগল ছাড়া আপনাকে মানে এই ডোমেনটা আপনাকে আপনার স্ট্রাগল যে ডোমেনটা আপনাকে তৈরি করছে। আমার কাজ যেটা সেটা হচ্ছে হলো যে কি তার সঙ্গে কথা বলে তার ইন্সপিরেশন, তার ভিতরের কি, তার শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, তার ভিতরে যেটা কি কাজ করছে ওইটাকে বার করে নিয়ে আসা, এবং তারপরে হচ্ছে হলো যে হ্যাঁ এখন ওইটা আর মার্কেট ডিমান্ড এইটা মিট করানো। এখন আমি একটা উড়াধরা জিনিস বার করে নিয়ে আসলাম যেটা কোনো ডিমান্ডই নাই, অথবা ডিমান্ডটা যদি নাই মার্কেটে এখন তৈরি করা যাবে কিভাবে সেটা কাজ করা। তো এইটা আমি বলবো যে সার্চ উইদিন, ওই সাহসটা দিয়া সার্চ উইদিন যে আমি এটা করতে চাই, করতে পারবো, এবং প্রচুর এক্সাম্পল আছে, প্রচুর এক্সাম্পল আছে। এবং একজন এক্সাম্পল কিন্তু আপনার পাশে বসে রয়েছে, আমি যদি ভুল না করি, যে এক্সাম্পলের কথা যদি বলেন যে মানি ভার্সেস প্যাশন, যেই জিনিসটা আমরা মাঝে মধ্যে একটু হিমশিম খেয়ে যাই চিন্তা করতে, যে কনকের কথা যদি আমি বলি, কারেক্ট মি ইফ আই এম রং, যে রাইট নাও ইউ আর চেজিং ইউর প্যাশন, রাইট? And the most important thing, you really don't care about the money right now at this moment, because this particular moment is giving you a good reality check. Correct me if I'm wrong. So তোমার ক্ষেত্রে মানি ভার্সেস প্যাশনের ক্ষেত্রে এই ডিসিশনটা নেওয়াটা কতটুকু ইন্সপায়ারিং ছিল বা কতটা কষ্টকর ছিল আমি যদি একটু জানতে চাই। কারণ অনেক সময় অনেকে আমরা যেহেতু একটি মানে চাকরি খোঁজা এবং চাকরি দেওয়া রেসের মধ্যে আছি, আমরা চাই অনেক উদ্যোক্তা হতে, অনেকে আবার বিসিএস এর নিয়োগকে নিয়েও অনেক কথা বলে। 2000 ডাক্তার কিছুদিন আগে নিয়োগ পেয়েছে, খুব ভালো কথা। এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রীও এটা বলেছে যে করোনার জন্য কিন্তু এটা আপনাদের জন্য ব্লেসিং হয়ে এসেছে। তো আমি ওটা ওইভাবেই বলতে চাচ্ছি যে মানি ভার্সেস প্যাশনের ক্ষেত্রে তুমি যে ডিসিশনটা নিয়েছো এই ব্যাপারে তোমাকে কি ইন্সপায়ার করছে, তোমার এই গল্পটা একটু শুনতে চাই। অ্যাকচুয়ালি এটা আমাকে ওভাবে কেউ ইন্সপায়ার করেনি। আমি সবসময় আমার প্রিয়জন বা যাদেরকে আমি পছন্দ করি তাদের সাথে কনসাল্ট করে আমার গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নেই। বিশেষ করে আমি আমার স্ত্রীর কথা বলবো, সে আমার বিশেষ বন্ধু, আমি তার সাথে প্রচুর পরিমাণ কনসাল্ট করি। আমার ঠিক বড় বোন আছে, তাকেও আমি জানাই। কিন্তু আমার জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো আমাকেই নিতে হয় এই কারণে যে আমরা যে এই লাইফস্টাইলটা আছি সেই জায়গায় ফাহাদ তুমি হয়তো আমাকে হেল্প করতে পারবে, রাহি ভাইও আমাকে পারবে, কিন্তু সবার ধরো সব জায়গায় জ্ঞান বা সব জায়গায় তাদের ফ্লেক্সিবিলিটি থাকে না। সে কারণে অনেক সময় আমরা সুপরামর্শদাতা অনেক সময় খুঁজে পাই না। আমার কাছে যেটা মনে হয়েছে যে প্যাশন বা টাকা, আমি আসলে করতে চাই কি জানো, আমি করতে চাই এমন কোনো কাজ যে কাজটা করতেও আমার ভালো লাগবে এবং সেই কাজটা আমি বিক্রি করতে পারবো। সারা দুনিয়ায় কিন্তু এই যে বিক্রি করাটা, সেল করাটা, এটা কিন্তু একটা রেগুলার কনসেপ্ট, রেগুলার কন্টেন্ট। প্রত্যেকেই বিক্রি করে, যার কোনো দোকান নেই, কোনো প্রোডাক্ট নেই, সে শ্রম বিক্রি করে। আমরা প্রত্যেকেই বিক্রেতা, কিছু না কিছু বিক্রি করি আমরা। তো এখন যেহেতু আমরা বিক্রেতা, আমি চাই যে আমার প্যাশন আমি যা জানি, যা করতে আমি ভালোবাসি, সেটা আমি করব এবং সেটা আমি বিক্রি করব। আমার ভালো লাগে নানান রকমের স্টোরি তৈরি করা, নানান রকমের বাচ্চাদের কন্টেন্ট ডেভেলপ করা। আমার বাচ্চার জন্য আমি মজার একটা কথা বলি, আমার বাচ্চা প্রায় গল্প শুনতে চাই, আমি তার জন্য গল্প তৈরি করলাম। গল্প তৈরি করে সেটাকে আমি ভিডিও বানালাম, মানে স্টিল পিকচারকে ভিডিও বানিয়ে আমি ওকে দিলাম। দেওয়ার পর আমি ভাবলাম যে তাহলে এক কাজ করি, এই যে মানে আমি সহজ করে বলি যে স্ক্রিনের দিকে আমাদের বাচ্চারা যে নেশা হয়ে গেছে তাকিয়ে থাকতে থাকতে, কম্পিউটারের দিকে, টেলিভিশনের দিকে, এই নেশা থেকে আমি চাই যে বের হয়ে আসুক। বাচ্চারা ওই চোখের উপরে নির্ভরতা কমাক, তাদের তো আরো কিছু নেয়ার মতো জায়গা আছে, তাদের নাক আছে, তাদের শ্রবণ শক্তি আছে, এই যে বিষয়গুলো সেখানেও তাদের আসুক, তাতে করে তারা 360 তাদের ডিপেন্ডেন্সি আসবে। তা নাহলে শুধুমাত্র চোখ দিয়ে যদি আমি দেখতেই থাকি তাহলে একটা সময় কি হবে, আমার চোখে চশমা পড়তে হবে, আমার দৃষ্টিশক্তি কমে যাবে। আমি কি করলাম, আমি অডিও কন্টেন্ট বানালাম, যে অডিও স্টোরি। আমরা কি করি, গল্পটা শুনি, তো আমি শোনার গল্পটাই তৈরি করলাম, আমি ভিডিও দিলাম না, কারণ ভিডিও দিলে ওরাও দেখবে, আমি চাই শুনুক। তো এখন এটা এই মুহূর্তে ধরো আমি ভাবছি যে আমি আমার মতো করে ভাবছি, এটা যদি মানুষজন না নেয় তাহলে আমার কনসেপ্ট চেঞ্জ করতে হবে, তাহলে মানুষ কোনটা নেয় আমার সেই দিকেই ছুটতে হবে, কারণ এটা আমার প্যাশন এবং এটা আমি সেল করব। সো আমি এইভাবেই আগাতে চাই আর কি। অসাধারণ একটি ইনসাইট। এবং অনেকে আমাদের পার্সোনাল ইনবক্সে বলেছে যে
গানের ব্যাপারে তোমার যে প্যাশন, এখন গান নিয়ে বেশ কিছু তুমি করছো, তো গান শুনবো, তুমি একটু যদি রেডি হও। এর ফাঁকে রাহি ভাইকে একটা কোয়েশ্চেন করি। এটা হলো যে আমরা যে কন্টেন্ট ডেভেলপমেন্ট করি, রাইট কন্টেন্ট আর রং কন্টেন্ট, কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা কি মানুষের মানুষ যে কন্টেন্ট চায় ওই কন্টেন্টই করব, নাকি আমরা আমাদের বিলিফ থেকে বা আমরা যেই কন্টেন্ট তৈরি করতে বেস্ট ওই কন্টেন্ট তৈরি করব। এখন কিন্তু যেটা হচ্ছে যে টিকটক বা অন্যান্য যেসব কন্টেন্ট সস্তা সুরসুরি দিয়ে আপনাকে কিছুক্ষণ হাসাবে, তারপরে কিন্তু এই কন্টেন্ট আপনি ভুলে যাবেন। বাট আপনার যে মেসেজ বা যে ভিডিওগুলো আপনি বানাচ্ছেন, এই ভিডিওগুলো কিন্তু লাস্ট করবে বছরের পর বছর। এটার যে মেসেজ, যে মেসেজটা আছে, ওই মেসেজটা কিন্তু আমরা ধারণ করতে পারি যে কেউ যে কোনো সময় নতুন ভাবে যেভাবে দেখতে কেন। তো আপনার কি মনে হয় আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে কোন দিকে নজর দেওয়া উচিত? আচ্ছা, যেই দিকে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমি যেভাবে আমারটা বলি, এখানে অনেক স্ট্র্যাটেজি আছে। কিছু প্রফেশনাল কন্টেন্ট ডেভেলপার আছে, কিছু আমার কনক ভাই তো আছেন প্রফেশনাল কন্টেন্ট ডেভেলপার, আরো অনেকেই আছেন। কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমি যদি এখন এই একটু আগে আমি নিজেই আমার এখানে আবার একটা আমার ল্যাপটপের পাশে খোলা আছে, তো আমি কনক ভাই একটা কথা শুনে আমি হাসি দিকে আমি দেখে তাকালাম, আমি সঙ্গে সঙ্গে কিন্তু বুঝতে পারছি যে আমার এটা মন থেকে একটা হাসি বেরাচ্ছে যে কনক ভাই বাচ্চারা আমি হচ্ছে যে আমার যারা আমরা ফাদার, আমি আজকে সারাদিন কি করেছি, আমি আজকে আমার বাচ্চাকে নিয়ে আমার ঘোরা খুব পছন্দ, যেহেতু একটু শিথিল হয়েছে, আমি বন বাজারে ঘোরা আমার খুব শখ। আমি বাচ্চাদের নিয়ে পাহাড়ে বন বাজারে লেকের পাড়ে চলে গেছি, বাচ্চাদের নিয়ে ঘুরেছি, আমি এই কাজ করেছি। হ্যাঁ, এটা কেন বলছি, কারণ কথা হচ্ছিল কি, আমি যেটা পছন্দ করি সেটা যদি আমি প্রকাশ করি, মানুষ সেটা আরো বেশি নেবে। আমি যদি এখন এখন হচ্ছে যে আমি ভাই প্রফেশনাল মডেল না, আমি প্রফেশনালি হাসতে পারি না, কিন্তু আমার মন থেকে যে হাসিটা বেরায়, যদি আমার মন থেকে যে হাসিটা বেরায়, সেই হাসিটা কিন্তু সবাই আমাকে নিতে পারবে। তো আমার মন থেকে যে কন্টেন্টটা বেরাচ্ছে, হ্যাঁ, আমি মার্কেটের ডিমান্ডের জন্য আমি নাচতে পারি, মার্কেট চাই আমি নাচি, ঠিক আছে। এখন কনক ভাইকে গান করতে বললাম, এখন হচ্ছিল যে উনি কিন্তু, আমি যেহেতু এই বডি ল্যাঙ্গুয়েজ এইসব নিয়ে আমি পড়াশোনা করি, এইসব আমার এটা নিয়ে কাজ করি, আমি দেখলাম যে উনি, যদি আমি কথা বলছি কিন্তু সামহাও চোখ তো ট্রেন্ড হয়ে গেছে, যে আমি দেখলাম উনি কিভাবে গিটারটা নিল, কিভাবে ধরলো, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত। উনাকে যে এখন গাইতে বলা হচ্ছে উনি গান গাচ্ছেন তা কিন্তু না, যে এতজন মানুষ দেখছে আমি একটু গাই তা কিন্তু না, স্বতঃস্ফূর্ত একটা বডির মধ্যে কাজ করলো। রাইট। এখন উনি যদি স্বতঃস্ফূর্ত গিটারটা না ধরতো, আমি না হয় বুঝলাম ট্রেন্ড আই, কিন্তু আমরা মানুষ ৬,০০০ বছর অফ সিভিলাইজেশন, 22 মিলিয়ন ইয়ার্স অফ জেনেটিক মেমোরি, মানুষ কিন্তু মানে আমাদের বিএস মিটার, বুলশিট মিটার অনেক হাই, ঠিক আছে, মানুষ হয়তো বলে না ভদ্রতার খাতিরে। তো আমি যদি জেনুইন কিছু যদি প্রডিউস না করি, আমি ধরা খাবো, হয়তো আমাকে বলবে না, চাচা ছোলা মানুষ খুব কমই আছে। সো আমি যেটা বলি সেটা হচ্ছে যে মনের ভিতর থেকে যেটা আছে সেটা আমি প্রকাশ করব। অসাম। তারপরে হ্যাঁ, তারপরে আমার এই জিনিসটা হবেই, মার্কেট ডিমান্ড আর আমার প্যাশন এইটা ইন্টারসেক্ট করবেই। যদি না করে তাহলে সৃষ্টিকর্তা বলেন, ইউনিভার্স বলেন, আমাকে রাখার কোনো কারণ নাই, আমাকে অনেক আগে মাটিতে মিশাই ফেলতো, ঠিক আছে। তো আমি এখানে আসি টু সার্ভ আ পারপাস। এখন অনেকে অনেক কন্ডিশনের ভিতর দিয়ে, অর্থনৈতিক বলেন, বিভিন্ন কন্ডিশনের ভিতর দিয়ে যাই বলে এটা পারি না, কিন্তু ওইটা থেকে যদি একটু বার হয়ে আসি, সো আমি একটু লং ওয়েতে গেলাম, কামিং ব্যাক, আমি কি তৈরি করব, আমি তৈরি করব যেটা আমি যদি চাই মার্কেটে, আমি যেটা পছন্দ করি। হ্যাঁ, এখন আমার মার্কেট ডিমান্ডটা তো দেখতে হবে, ব্যবসা তো আমাকে একটু দেখতেই হবে, বাট হাউ ক্যান আই টেক ইট অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু মিটিং দ্য ডিমান্ডস, ঠিক আছে। থ্র্যাশ, আমি একসময় থ্র্যাশ মেটাল শুনতাম, এখন আর ভাল লাগে না, কিন্তু ওইটারও তো একটা মার্কেট আছে, ঠিক আছে। সো মার্কেট সবকিছুরই আছে। এখন আমি যেটা নিয়ে প্যাশনেট সেটা যদি আমি করি এবং সেটাকে যদি আগায় নিয়ে যাই, ব্যবসা আসবেই, বাট আই উইল বি মোর ইন্সপায়ার্ড ইন দ্যাট। আর অন্য যেটা করি, হ্যাঁ বল। জি, একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনার সাথে শেয়ার করি। আপনার প্যাশন দ্বারা যে আপনি কন্টেন্টটা ক্রিয়েট করছেন, এই কন্টেন্টের জন্য কিন্তু আপনি মার্কেটটা ক্রিয়েট করতে পারেন, এটা আমি বিলিভ করি। যেমন কনক যে কন্টেন্ট গুলা রেডি করছে, এই কন্টেন্টের জন্য আমি মনে করি যে আমরা রেডি না। আমি ওকে চিন্তা করছি ও কি কন্টেন্ট বানাচ্ছে বা কি বানাইতেছে, এগুলা হয়তো বা ইটস নট ওয়ার্কিং, বাট সামওয়্যার সামহাউ ও কিন্তু ওর একটা ফলোয়ার বা ওর একটা বেস ক্রিয়েট করছে সাবকনসিয়াসলি, যারা ওয়েট করছে যে কনকের থেকে একটা কন্টেন্ট কবে পাবো।
আমরা এই ব্যাপারটার উদাহরণ আমরা যদি আমাদের দ্য ইন্সপায়ারিং শোকে নেই, আমরা শুরু করেছি 8 দিন আগে, 8-9 দিন আগে এই প্রোগ্রামটা। আমাদের বিশ্বাস ছিল যে মানুষকে একটু ইন্সপায়ার করব এবং মানুষের সাথে কথা বলে আমরা যেন একটা সলিউশন বা কে কি চিন্তা করে ওইটা নিয়ে জানি। বাট এটার যে একটা মার্কেট ক্রিয়েট হবে, মানুষ ওয়েট করতেছে আপনার কথা শোনার জন্য, কনকের গান শোনার জন্য, বা গতকালকে যে আসছিল তার ব্যাপারে ফিডব্যাক দেওয়ার জন্য। বিশ্বাস করেন এই ব্যাপারে আমাদের কোনো আইডিয়াই ছিল না। সো আমি এই জিনিসটাকে আমি নিজের ইয়া দিয়ে বলতে পারি যে আমরা কিন্তু একটা মার্কেট ক্রিয়েট করেছি ফর ইন্সপায়ারেশন, যারা ইন্সপায়ার হওয়ার জন্য প্রত্যেকদিন রাতে বসে থাকে যে আজকে কে আসবে তার গল্প শুনি। কারণ আপনারা কিন্তু সেই মানুষ না যারা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে বিভিন্ন রকম টপিকে কথা বলেন, ইউ নো হোয়াট আই মিন। আপনারা কিন্তু এক এক জায়গায় গিয়ে এক এক ধরনের টপিকে কথা বলেন না, আপনারা কিন্তু বি স্পেসিফিক যেই কাজ করেন ওগুলো নিয়েই কথা বলেন। এই জন্যই কিন্তু একটা কন্টেন্ট একটা ফলোয়ার বেস ক্রিয়েট হয়েছে, যেখানে আপনার গল্প বা কনকের গল্প শোনার জন্য মানুষের একটি আকুলতা বা ইন্টারেস্টিং ইয়া করার জন্য। তো আমি দেরি না করে কনকের কাছে চলে যাব হচ্ছে ওর গান শুনতে। তো অনেকেই ওয়েট করতেছে, হ্যালো দিয়েছেন সবাই। হ্যাঁ, তো কনক তুমি যদি একটা গান শোনাও আমাদেরকে। এখানে আমি উইথ অল রেসপেক্ট তোমার প্রতি এবং রাহিমের প্রতি এবং আমাদের যারা দর্শক রয়েছেন তাদের প্রতি রেখে বলি, আমি অ্যাকচুয়ালি সিঙ্গার না, আমি আসলে গিটার বাজাতে একটু চেষ্টা করি। আমি যখন আমরা এসএসসি পরীক্ষা দিই, তুমি আমি একই সময়ে একই ইয়ারে পরীক্ষা দিয়েছি। ওই সময় আসলে আমি একটা ব্যান্ডে ইনভলভ ছিলাম এবং তারপরে আমি ওখানে গিটার বাজাতাম। তো আমি এতদিন গান গাওয়ার সাহস আমার ছিল না। আমি গত 2 বছর ধরে মাঝে মাঝে গান করি। তো আমি শুধুমাত্র আমি আমাকে প্রফেশনাল আর্টিস্ট মনে করে অনেক এক্সপেকটেশন রাখা তোমাদের ভুল হবে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে অনেক বেশি এক্সপেকটেশন রেখো না। তবে যেহেতু এটা ইন্সপায়ারিং বাংলাদেশ, এই মুহূর্তে আমাদের স্বপ্ন দেখতে হবে, যেহেতু এই মুহূর্তে আমাদের আশা রাখতে হবে, আমাদের ভরসা রাখতে হবে। তাই আমি এরকম একটা গান আজকে তোমাদেরকে শোনাতে চাই, যে গানটা আসলে আমার খুব পছন্দের। একই সাথে এই গানটি অনেককেই একটা ভালো বার্তা দেবে, একটা ভালো মেসেজ দেবে। চলো শুরু করি। হ্যাঁ, শিওর শিওর শিওর। কিছুটা আশা তুমি রেখো যতন করে, কিছুটা স্বপ্ন তুমি রেখো করে, কিছুটা আশা তুমি রেখো যতন করে, কিছুটা স্বপ্ন তুমি রেখো করে, যার ভরসায় আবার নতুন করে জীবন শুরু করা যায়। কিছুটা আশা তুমি রেখো যতন করে, কিছুটা স্বপ্ন তুমি রেখো করে, কিছুটা স্বপ্ন ফেলে আসা জীবনের এক পালির হতে পারে তোমার আকাশেতে ফেলে আসা জীবনের এক পালির হতে পারে তোমার আকাশেতে, যার ভরসায় আবার নতুন করে জীবন শুরু করা যায়। কিছুটা আশা তুমি রেখো যতন করে, কিছুটা স্বপ্ন তুমি রেখো করে, স্মৃতির বুকে বেদনার কান্না ভেজারা
পারে তোমায় সুখ শতবার, স্মৃতির বুকে বেদনার কান্না ভেজারা দিতে পারে তোমায় সুখ শতবার, যার ভরসায় আবার নতুন করে জীবন শুরু করা যায়। কিছুটা আশা তুমি রেখো যতন করে, কিছুটা স্বপ্ন তুমি রেখো করে, যার ভরসায় আবার নতুন করে জীবন শুরু করা যায়। যার ভরসায় আবার নতুন করে জীবন শুরু করা যায়। অসাধারণ, অসাধারণ, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। অদ্ভুত। এবং আমার সবচেয়ে বড় অসম্ভব প্রিয় একটা গান। জিনিস, হ্যাঁ, আচ্ছা, এবং সবচেয়ে বড় জিনিস যেটা একটা লাইন ছিল যে ভরসায়, কার ভরসায় নতুন করে শুরু করা যায়, ওই ভরসার ব্যাপার থেকে এখন আমরা কিন্তু দেখতে দেখতে 50 মিনিটের অতিক্রম করে ফেলেছি। আমাদের কয়েকশো মানুষ এখনো কানেক্টেড বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্ল্যাটফর্মে, ডিফারেন্ট চ্যানেলে। তো ওই ভরসার ব্যাপারে আমি ফেরত আসবো রাহি ভাইয়ের কাছে আবার, যে কার ভরসায় বা কি ভরসায় আমরা করোনা পরবর্তী সময়টাকে নিয়ে চিন্তা করতে পারি। কোন একটা ইন্সপায়ারেশন, কারোর কোন একটা মোটিভেশন লাগবে। এবং অ্যাজ এ কোচ আপনি কয়েকশো মানুষ দেখছে আমাদেরকে, এবং আমরা কিন্তু এই মেন্টাল হেলথ বা পার্সোনাল কোচিং বা তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য কিন্তু একটি ভূমিকা পালন করছি এই সময়ে। তো আপনি যদি আপনার এক্সপেরিয়েন্স থেকে যদি কিছু বলেন। আচ্ছা, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছিল যে প্রথমে যারা এই লাইনে একটু কম ট্রাভেল করেছেন তাদের জন্য হয়তো জিনিসটা একটু শকিং লাগতে পারে, কিন্তু যে জিনিসটা হচ্ছিল যে ভরসা, এখানে আমরা অনেক ভরসা নিয়ে থাকার চেষ্টা করি, অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু খুব আপনি যদি একটু পড়াশোনা, একটু কাজ বা একটু নিজে উপলব্ধি, এখন আমরা এত ব্যস্ত থাকি, কিন্তু দ্য মোমেন্ট আপনি যদি একটু চিন্তা করার সুযোগ পান, অথবা নট সুযোগ পান, একটু সুযোগ করেন, তখন দেখবেন আমাদের আসলে কিন্তু খুব কম জিনিসের উপরে কন্ট্রোল আছে, তেমন কিছুর উপরে কন্ট্রোল নাই। এই হঠাৎ করে করোনা আসলো, অবস্থা খারাপ হয়ে গেল, আপনি বাইরে যাচ্ছেন বা রাস্তাঘাটে জাম হয়ে গেল, দেরি হয়ে যাচ্ছে, কিছু একটা হলো, আমাদের তেমন কিছু কন্ট্রোল কিন্তু আমাদের আসলে খুব কমই আছে। এখন তার মানে কি হাত গুতায় থাকবো? তা তো না। এখন যদি ভরসা যদি করতে হয়, আমরা দুইটা জিনিসে যেটা আমাদের উপর কন্ট্রোল আছে, দুইটা জিনিসের কন্ট্রোল আছে, সেটা হচ্ছিল কি, যে কোনো একটা কিছু হলে আমি কিভাবে রেসপন্স করব, আমার রেসপন্সটা, আর আমি কি চিন্তা করব। ঠিক আছে? হ্যাঁ, আমরা অনেক জায়গায় ভরসা করতে পারি, ভরসা আমার করতেই হবে। আমি এখন বাসায় বাইরে যাব, আমার ট্রেনের উপর ভরসা করতে হবে। আমি একটা এখন ইন্টারনেটে কথা বলছি, আমার ইন্টারনেট কানেকশনের উপর ভরসা করতে, এগুলো ভরসা আমার করতে হবে। কিন্তু অ্যাকচুয়াল যেটার উপর যে আমি কন্ট্রোল, যেটার উপর আমার আছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমার নিজের অ্যাকশন আর আমার চিন্তা ভাবনা। এখন যদি আমি ওই দুইটার উপরে কাজ করি, আর অন্য জিনিসপত্রগুলো যত চেঞ্জ হোক না কেন, এগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো আমি কিছুটা ইনফ্লুয়েন্স করতে পারি, আর বেশিরভাগই আমি ইনফ্লুয়েন্স করতেই পারি না। আর কিছু জিনিস উপর আমার তো কন্ট্রোল নাই। আমার যেটা আছে সেটা হচ্ছে যে আমার একটা পারসেপশন অফ কন্ট্রোল আছে, কিন্তু আসলে আমার কন্ট্রোল তেমন নাই। তো আমি কার উপর ভরসা করতে পারি? ভরসা যদি আমি যেটা বুঝি সেটা হচ্ছে ভরসা আমি আমার এই চিন্তা ভাবনার উপর ভরসাটা করতে পারি, আর এই যা যা ইনপুট আসবে বাইরে থেকে আমি কি অ্যাকশনটা নেব তার উপর ভরসা করতে পারি। আচ্ছা, এখন আমি কি করতে পারি? এখন ওইটাই হচ্ছিল যে একটা ট্রেনিং এর ভিতর দিয়ে নিজেকে নিয়ে যাওয়া, যে এটার জন্য একটু সময় দিতে হবে। এখন যেহেতু আমাদের কাছে অনেক সময় আছে, যে কারণে হোক না কেন, যদি চাকরি চলে যাক বা যাই হোক, যেভাবে হোক না কেন, বা বাসায় বসে আছি, বা এখন আমাদের কাছে একটা সময় আছে নিজেকে বিল্ড করা, ওই সুযোগটা যদি আগে কেউ না পেয়ে থাকেন, অথবা যদি নিজেকে ফোর্স না করে থাকেন, এখন ওই ভরসাটা, এখন আমি আমার উপরে কিভাবে ডিপেন্ড করব, একটু নিজেকে জানা, আমার ভরসাটা আর কি। আর তারপরে তো আছে, তারপরে ধরেন আপনি যদি বলেন যে আপনি কোনো মেন্টরের কাছে যাবেন, কোচের কাছে যাবেন, গানের থেকে ইন্সপিরেশন নেবেন, সেই সব তো আছেই। আমি যদি একটা জিনিস দেখাই, হ্যাঁ আমি অনেক কিছু বলছি, কিন্তু আমি যদি বলি দেই যে আমার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু দেখা যাচ্ছে লেখা টেখা, হ্যাঁ, ফুললি ইউটিলাইজ না।
হ্যাঁ, এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মেন্টর স্কট হ্যারিস, ওইটা হচ্ছে ডক্টর জন ডি মার্টিনি। আপনারা যারা রিয়েল এস্টেট পয়সা রবার্ট কিওসাকির নাম হয়তো শুনে থাকতে পারেন। তো রবার্ট কিওসাকি আমাকে নিজে লিখে দিয়েছে যে প্রতিদিন আমাকে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, স্পিরিচুয়ালির উপর কাজ করতে হবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমার এক্সটার্নাল ভরসা, এরা হচ্ছে যে আমার গাইড। কিন্তু যেই ভরসাটা আমাকে করতে হবে, যেটা আমার শিখতে হবে সবার প্রথম, সেটা হচ্ছে কি আমার নিজের উপর ভরসাটা। এই জিনিসটা খুব বেশি দরকারি, যে আমি আমার নিজের ভরসাটা। এবং তারপরে যেটা হবে কি, এখানে দুইটা জিনিস আছে। আমার ক্যারিয়ার বলেন, আমার ব্যবসা বলেন, অনেকে আমার উপর ভরসা করবে, রাইট? এখন আমি যদি আমার উপর নিজে ভরসা না করতে পারি, তাহলে আমার ওই জিনিসটাও তো আমি সেল করতে পারবো না। এখন এটা সো আমার উপর, সবার উপর কিছুর উপর ভরসা করতে হবে। সবার উপর যে জিনিসটা, সেটা হচ্ছে যে নিজের উপর ভরসাটা করা। এন্ড দ্যাটস আ প্র্যাকটিস। এটা প্র্যাকটিসের উপর দিয়ে করতে হবে। যে আমি একটা ছোট একটা কাজ করলাম, আমার কনফিডেন্সটা বাড়লো। এরপরে আমি আরেকটা বড় কাজ করলাম। কনক ভাই, উনি বললো যে আমি প্রফেশনাল সিঙ্গার না, কিন্তু আজকে উনি তো গিটারটা আজকে তো ফার্স্ট হাতে তুলে নেন নাই। আজকে উনি করতে করতে উনি আজকে সবার সামনে, ঠিক আছে আমি একটা করবো, শুধু করবো না কি, আমি এমন একটা গান গাইবো যেটা হচ্ছিল যে জেমসের একটা ইন্সপায়ার্ড গান, যেটা হচ্ছিল যে আমি মানুষকে শোনাবো। এটা তো আবার একদিনে হয় নাই, এই ভরসার গানটা শোনানো। তো ওই ভরসাটা, এই ভরসাটা এসছে কোত্থেকে? হাতে নিই, একটু টুংটাং করি, হাতে একটু ব্যথা হলে এটা একটু ঠিক করি, একটু কর্ডগুলা ঠিক করি, বাস। তারপরে একসময় ভরসাটা হয়ে গেল। এখন কিন্তু শুধু নিজেই পছন্দ না, এখন আমাদেরও ইন্সপায়ার করলেন, রাইট? এটাই বলবো, কার উপর ভরসা করতে হবে, সবার আগে নিজের উপর ভরসা করাটা শিখতে হবে, এবং এটার জন্য টাইম দিতে হবে। তারপরে তো আজকালকার দুনিয়ায় ইউটিউব বলেন, কোচিং বলেন, হ্যাঁ অনেক বাজে জিনিসও পাবেন, কিন্তু কথা হচ্ছে ওইটা একটা শিক্ষা। ওই বাজে জিনিস হবে, অনেক কিছু পাবেন, কিন্তু ওইটাও একটা শিক্ষা, যে কোনটা বাজে কোনটা খারাপ। কিন্তু নিজের উপর ভরসা করে আগানোটা, ওইটা হচ্ছে আমি বলবো যে ওইটার উপরে যদি জোর দেন, বাদ বাকি এভরিথিং উইল বি সর্টেড আউট অটোমেটিক্যালি। রাইট। এবং একটি ছোট্ট এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি, দ্য ওয়ে আই সি দিস হোল থিং, যে আমরা যখন কোনো কিছু করতে চাই, বা রাহি ভাই যখন কাউকে কোচিং করায়, বা আজমির যখন তার প্যাশনকে চেজ করার জন্য এই ট্রান্সফরমেশনটাকে একসেপ্ট করলো, এর পিছে কিন্তু একটা কারণ ছিল। কারণটা ছিল বিলিভ। আপনারা সবাই কিন্তু বিলিভ করেন নিজের প্রতি, বা ভরসা করেন। ওই বিলিভ যদি আমি স্পেলিং করি, এর মধ্যে কিন্তু একটা লাই থাকে। প্রথমে কিন্তু আপনি আপনার সাথে লাই করছেন, ইউ আর লাইং উইথ ইয়োরসেলফ, যে না আমি পারবো। আপনার মধ্যে কিন্তু ওই ধরনের ব্যাপারটা শুরুর দিকে কাজ করে না, আমি যেটা অনেক ক্ষেত্রে দেখেছি অল্প অভিজ্ঞতা থেকে যদি আমি বলি। তো ওই বিলিফটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, এবং ওই বিলিফ কিন্তু আপনাকে সামনের দিকে নিয়ে যাবে, যেটার দ্বারাই আপনি সামনে এক সময় ফিনিশ করতে পারবেন যে না, আমি যে ডিসিশনটা নিয়েছিলাম ওটাই ভালো ছিল। তো রাহি ভাই এবং কনক, আমি মনে করি যে মানে দিস ইজ দ্য রাইট টাইম for us to go into our next segment, which is very important for our audience, যারা আমাদেরকে দেখছে বিভিন্ন প্রান্ত থেকে। অনেকে হ্যালো দিচ্ছে, এবং সবাই বলতেছে যে খুব ভালো লাগছে, it's great to watch favorite persons together, এবং বাল্য বন্ধু খুব সুন্দর বলছো। আর অনেক এরকম কমেন্ট আসছে, হ্যালো রাহি ভাই, গুড ওয়ান। সুমন ভাই লিখেছেন অনেক ইয়া থেকে। সেতু লিখেছে বিষয়টা অনেক ভালো বন্ধু, সবাই ভালো বলেছেন, সকলের প্রতি আমার ভালোবাসা রইলো। তো আমরা যারা দেখছেন, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা যদি লাইভটি শেয়ার করে দেন। আমরা যে কন্টেন্টের কথা বলি, আমরা যদি আমাদের নিজেদের কন্টেন্ট, ভালো কন্টেন্ট শেয়ার না করি, নিজেরা যদি নিজেদেরকে প্রমোট না করি, তাহলে কিন্তু কখনোই একজন রাহি ভাই একজন স্পিকার বা একজন কোচ হিসাবে কখনো দাঁড়াতে পারবে না। বা কনক যে কন্টেন্ট গুলো বানাচ্ছে তার বাচ্চার জন্য, ওটা আপনি কখনো দেখতে পারবেন না, ওটা নিজেদের মধ্যেই থেকে যাবে, নিজেরাই দেখবেন। পারপাস যেটা মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া, ওটা কখনো হবে না। তো আমরা এই লাইভটা শেয়ার করি, এই কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছে দিই, যাতে অন্য মানুষও ইন্সপায়ার হয়। তো আমি আমাদের লাস্ট ফেজে চলে এসেছি, কনকের কাছে চলে যাব। এটা হচ্ছে যে মানুষের দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা নিয়ে আমরা অনেক কোয়েশ্চেন পাই। যে আমার একটা দৃষ্টিভঙ্গি তোমার প্রতি, বা তোমার একটা দৃষ্টিভঙ্গি আমার প্রতি, এটা কিন্তু অনেকাংশে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে একটু নেগেটিভ হিসাবে আমরা দেখি।
যে আমি চিন্তা করি যে রাহি ভাই কি খালি কথা বলে, কেউ দেখে না, বা কি বলতেছে এগুলো আমার শোনার দরকার নাই। এরকম কিন্তু সাবকনসিয়াসলি আমাদের মধ্যে একটা অ্যাটিচিউড চলে আসে, যে অ্যাটিচিউডের কারণে কিন্তু আমরা ওই আপনি যেটা শেয়ার করছেন বা যেটা করছেন এটা কখনো অন্যর কাছে পৌঁছতে দেই না। তো এই দৃষ্টিভঙ্গি বদলানোর উপায়টা কি? রাহি, কনক, তুমি যদি একটু বলো তোমার রিসেন্ট এক্সপেরিয়েন্স, আমি মনে করি হয়েছে, তো তুমি যদি একটু শেয়ার করো তোমার এক্সপেরিয়েন্স। আমার কাছে মনে হয় ব্যক্তিত্ব গঠন, মানে প্রত্যেক ব্যক্তি একটা ব্যক্তিত্ব নিয়ে চলে। তো আমরা ফেসবুকে অনেক সময় দেখা যায় যে নানান রকমের কথাবার্তা বলি, কেউ তার মতো করে অ্যাটাক করে, আবার আমি তার সাথে ঝগড়া করি, এইটা মানুষ আবার দেখে, এরপরে হচ্ছে কি আনফ্রেন্ড করে দেয়, সে আমাকে ব্লক করে দেয়। এই যে ব্যাপারটা, এইটা এক ধরনের পার্সোনালিটি। আর একটা পার্সোনালিটি হচ্ছে গিয়ে কোনো সংঘাত নয়, যার যে কথা সে সেটা বলবে, সে একটা কথা বলবে, বলার পরে সে বলবে যে কনক ভাই গানটা তো পুরো ডিসটিউন গাইলেন। তারপরে আমি এটা শুনবো, শোনার পরে আমি চিন্তা করবো যে আচ্ছা আসলে কি আমি ডিসটিউন গেয়েছি, যদি ডিসটিউন গেয়ে থাকি তাহলে ওনাকে আমি বলবো যে সরি ভাই, আসলে আমি তো গায়ক না, ডেফিনেটলি আমি পরবর্তী সময়ে টিউন অবস্থায় আসবো, আদারওয়াইজ আসবো না। তুমি কি রবীন্দ্রসঙ্গীত কভার করছিলা? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত তুমি এটা কভার করছিলা, রাইট। আমি এখন ওইটাই আমার কাছে মনে হয় সবার আগে একটা ভালো ব্যক্তিত্ব গঠন করতে হবে। মানে আমার মনে হয় যে সবার আগে একজন ভদ্রলোক হতে হবে, যেটা খুবই টাফ। ভদ্রলোক, ভালো মানুষ, এগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি সরি, এই কথাটা যদি কাউকে আঘাত করে থাকে আমি খুবই দুঃখিত। আমার সার্কুমস্ট্যান্সেসে আমি খুব একটা ভদ্রলোক বা ভালো মানুষদেরকে আমি কম পাচ্ছি। তো আমি এখন চাচ্ছি, এটা যেহেতু আমি এটা সিক করছি, আমি চাই ভদ্রলোক হতে, আমি আরেকজনের দৃষ্টান্ত হতে চাই। আমি চাই আজমির হাসান কনক লোকটা তো ভদ্রলোক, আচ্ছা হ্যাঁ উনি তো ভালো ব্যক্তিত্বের, এই প্রশংসাগুলো আমি চাই, মানে আমি আমার আচরণ দিয়ে আদায় করতে চাই। সেটার জন্য আমি কি করি, আমি অন্যকে ওন করি, আমি বিনয়ী আচরণ করি, কাউকে কোনো কঠোর কথা বলার আগে তাকে মানসিকভাবে প্রস্তুত করি। আমি একটা কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন, তাকে আগে আমি তৈরি করে রাখি, তার অ্যাকসেপ্টেন্স পাওয়ারটা কি আমি তো জানি না, এবং তারপরে আমি আবার বলবো যে আমি আপনাকে ব্যক্তিগত আঘাত করিনি, তারপরে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আপনি আমাকে মাফ করবেন। এইটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, এটা একটা জীবনের গতি। এই গতিতে যদি আমরা চলতে পারি তাহলে আমরা ভদ্র হয়ে উঠবো, আর তখনই আমরা অন্যকে বুঝতে পারবো, অন্যকে বিবেচনায় আনতে পারবো, আর তখনই অন্যকে একসেপ্ট করার যে মানসিকতা, অর্থাৎ ইমরান ভাই ভালো বলেছে, রাহিল ভাই ভালো বলেছে, বা উনি ওনাদের মতো ভালো বলেছে, এটা আমি বিশ্বাস করতে পারবো। আর যখন বিশ্বাস করতে পারবো তখন আমি সবার প্রিয় হয়ে যাব। আদারওয়াইজ আমাকে মানুষ নাকুচে বলবে, আমাকে মানুষ প্রতিবাদী বলবে, আমাকে মানুষ ডোমিনেটিং বলবে, অনেক কিছু আছে। বাট আমি এর পুরোপুরি বিপরীত জায়গায় থাকতে চাই। তাই আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে পার্সোনালিটি বিল্ড করা, একটা ব্যক্তিত্ব গঠন করা। আমি সেই দিকেই হাঁটছি। এটা দীর্ঘদিনের প্র্যাকটিস এবং একটা মেনটেন করার মতো ব্যাপার। তো আমি সচেতন আছি, সবসময় সচেতন থাকার চেষ্টা করব টু বিল্ড মাই পার্সোনালিটি। আচ্ছা, এখানে যদি কনক ভাই এখানে আমি একটা জিনিস বলি, আমি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করি, সেটাতে আমার সুবিধা হয়েছে, এবং আমি অন্যদের সঙ্গে যেটা আমি শেয়ার করি তাদের খুব সুবিধা হয়েছে। আমি বলি যে সব সময় যে কোনো জিনিস আপনি যাই বলেন না কেন, যাই কিছু আমি যখন অ্যাবজর্ভ করছি, আমি বলি যে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করি, যেটা বলছি আমি 3-2-1। আমি যাই দেখি না কেন, আমি প্রথমে যদি তার 3টা ভালো জিনিস না দেখতে পাই, আই এম নট লুকিং হার্ড এনাফ। যে কোনো জিনিসই হোক না কেন, যে কোনো জিনিস, ওর মধ্যে 3টা ভালো জিনিস থাকতে হবে, নলে আমি আমার ব্রেনটাকে ঠিকমতো ট্রেন করি নাই। ভালো জিনিস, 3টা ভালো জিনিস দেখতে হবে। তারপরে আমি যেটা দেখি 2টা জিনিস কি এর মধ্যে এখানে ইমপ্রুভ করা যায়। আর লাস্টের একটা জিনিস, মাত্র একটা জিনিস, সেটা কি চেঞ্জ করা, মানে এটা আমার করতেই হবে তা না, এটা কি ইমপ্রুভ, এটা কি চেঞ্জ করা যায় কি যায় না, কাউকে যদি আমি ফিডব্যাক দিই, কিন্তু ফিডব্যাক দেওয়ার আগে প্রথমেই যেটা করতে হবে যে কি একটা জিনিসের মধ্যে একজন করলো, এর মধ্যে সে এত কষ্ট করে করেছে বা কষ্ট নাই করে করেছে, তার মধ্যে যে মাত্র 3টা ভালো জিনিস যদি আমি নাই দেখতে পারি, তাহলে তো আমি মানে আমার ব্রেনকে ঠিক মতো করি নাই। কেন, কথা হচ্ছে সে তো একটা জিনিস করলো। সো সবসময় আমি চেষ্টা করি যে 3-2-1। আর আমাদের নর্মাল হয়ে গেছে কি, সামহাও কিছু একটা হলো, সঙ্গে সঙ্গে এটা আচ্ছা ওটা এইভাবে করা যায় না, ওটা করলে ভালো হতো, এইভাবে। ইউ মে বি রাইট অর ইউ আর রাইট, বাট এইভাবে না বলে লেটস ফাইন্ড হোয়াটস গুড ইন ইট। তারপরে হ্যাঁ, যদি দেখা যায় হ্যাঁ ওই গুড 3টা দেখার পরে লাস্টে যে জিনিসটা আমি ফাইন্ড আউট করলাম, দেখা যায় কি ওইভাবে দেখার উপরে দেখা গেলো যেটা আমি পয়েন্ট আউট করার চেষ্টা করছি ওটা আসলে একটা মাইনর জিনিস, কিন্তু অলরেডি দ্য 3 গুড জিনিস আউটওয়েজ
যেটা আমি বলতে চাচ্ছি, ঠিক আছে ভাই বাদ দিই, সে 3টা খুব ভালো জিনিস করছে, এটা আসলে ব্যাপার না, সে নিজে একসময় ধরে ফেলবে। রাইট, অসাধারণ অসাধারণ একটি ব্যাপার বললেন রাহি ভাই। এবং আমি একটু ছোট্ট জিনিস অ্যাড করবো এটার সাথে, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানোর ক্ষেত্রে অন্তরায় কি জাজমেন্টাল হওয়া? আমরা কিন্তু অতিমাত্রায় জাজমেন্টাল হয়ে যাই মাঝে মধ্যে, যে আচ্ছা রাহি ভাই এভাবে কথাটা বললো, হয়তোবা তার দৃষ্টিভঙ্গি এরকম। আমরা কিন্তু মানুষকে জাজ করার জন্য বা জাজমেন্টাল কমেন্ট করার জন্য সময় নেই না। তো ওই জাজমেন্টাল হওয়া থেকে বিরত থাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে, প্রথম কথা। সো আমাদের যে ভালো মানুষ হওয়া বা আমাদের যে ইন্সপায়ারিং বাংলাদেশ করার পেছনে যে উদ্দেশ্য, যে একটি ইন্সপায়ারিং জাতি গঠন করা, লাইক মাইন্ডেড মানুষ ক্রিয়েট করা, যেখানে আমরা কোলাবোরেটিভ ওয়েতে জিনিসটাকে সামনের দিকে নিয়ে যাব, ওইটার ক্ষেত্রে প্রথম অন্তরায় হচ্ছে হলো জাজমেন্টাল। তো ওই জাজমেন্টাল হওয়া থেকে বিরত থাকার উপায় কি? আমি প্রথমে কনকের কাছে চলে যাব, তো যেন তোমার দৃষ্টিভঙ্গিটা এই ব্যাপারে আমরা জানতে পারি। রেসপেক্ট, ইমরান, রেসপেক্ট সবসময় অন্যকে, অন্যের সম্মানটাকে, তার মতাদর্শকে এবং তার বিবেচনা শক্তিকে রেসপেক্ট করতে হবে। ঠিক আমি যেরকম একটা মানুষ, আমার যেরকম ফিলোসফি আছে, আমার যেরকম চারপাশ আছে, আমার জ্ঞান বুদ্ধি আছে, আমার সফলতা ব্যর্থতা আছে, ঠিক তেমনি অন্য মানুষকেও সেই জায়গাটাতে বিশ্বাস করা যে আজকে আমি এতটুকু সফল। আমি একটা কথা বলতে চাই, আমরা অনেকেই যেটা করি, আমরা অনেকেই হুট করে একটা কথা বলে ফেলি, ইমরান ফাহাদ ও তো অনেক সফল, হি ইজ এ ভেরি সাকসেসফুল গাই, আরে এমপি আসতেছে, মন্ত্রী আসতেছে, আরে ওই যে সেদিন রাহিবে আসলো, কনক আসলো, XYZ অনেকে আসছে। আসলে আমার ক্ষেত্রে হয় কি জানো, আমি দেখি আমি কতটুকু সন্তুষ্ট, আমি ওটা তোমরা দেখো আমি কতটুকু সাকসেসফুল না, আমি কতটুকু সন্তুষ্ট। তো সন্তুষ্টি খুঁজতে গিয়ে আমি কাজ করি, আমি আমার হ্যাপিনেসের জন্য কাজ করি। আমি আমার বর্তমান জীবনে আমি অনেক হ্যাপি, মানে আমার কিন্তু বাইরে গিয়ে রিক্সা চালাতে হচ্ছে না, মানে একদম ফ্রাঙ্কলি বলি, আমি কিন্তু একটা ভাগ্য নিয়ে জন্মেছি। শুধুমাত্র আমি আমার স্কিল আমি তৈরি করেছি তা না, সবার আগে আমি একটা ভাগ্য নিয়ে জন্মেছি। আমি এমন একটা পরিবারে জন্মেছি যেখানে আমার রিক্সা চালানোর মতো সিচুয়েশন পড়তে হয়নি আমার। এরপরে আমি আরেকটু ভালো করে পড়াশোনা করে স্কিল ডেভেলপমেন্ট করে আজকে এই পর্যন্ত এসেছি, কিন্তু আমার কিন্তু রিক্সা চালাতে হয়নি। কিন্তু যার রিক্সা চালাতে হচ্ছে, যার 4টা হাত পা কিছু নাই, এরকম রাস্তা চিত হয়ে পড়ে থাকে আর ভিক্ষা নেয়, এদের মতো তো আমি না। তো এর জন্য সবার আগে আমি হ্যাপি, আমি যে দুনিয়া আছে। আর হচ্ছে আমি প্রতিযোগিতা করি না, আমার থেকে আমার বন্ধু অনেক এগিয়ে গেছে। আমার একটা বন্ধু আছে, তুমি চিনবে ফাহাদ, হচ্ছে রিগান পাটোয়ারি, মানে সে তার প্রফেশনাল লাইফে আমাদের থেকে এগিয়ে আছে, মাশাআল্লাহ অনেক ভালো করছে। কিন্তু তার এগিয়ে থাকা আমাকে কখনোই হতাশ করে না, আমাকে প্রেরণা দেয়। আমি আমার লাইফ নিয়ে হ্যাপি, ও ওর লাইফ নিয়ে হ্যাপি আছে। তো সবার আগে আমি মনে করি যে অন্যকে যদি আমরা তার জায়গাটা ছেড়ে দেই, তার চিন্তা ভাবনাকে, তার ফিলোসফিকে আমরা সম্মান করি, জাজমেন্টাল যদি না হই, তারও একটা চিন্তার জায়গা আছে, সেটা যদি আমরা ভাবি এবং আমরা যদি আমাদের টান, আমাদের জিহ্বা, আমাদের কথা বলার জায়গাটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে মানে এখন কিন্তু মানুষ কথা বলেও না, এখন অনেকে লেখেও। তোমাকে একটা মানুষ লিখে একদম ফাটাই ফেলতে পারবে, তুমি একটা কথা বলবা, তোমাকে লিখবে, সে কথা বলবে না, সে লিখবে। এবং না সরি, আমার এখানে একটা এক্স্যাক্টলি, আমার এখানে একটা দৃষ্টিভঙ্গি আছে। আমি কোন স্ট্যাটাস 3 লাইনের বেশি হইলে পড়ি না, যতই অ্যামেজিং হোক না কেন। এটা হচ্ছে হলো আমি ওইভাবে চিন্তা করি যে একটা জিনিস বোঝার জন্য যদি একটা রচনা পড়তে হয় বা একটা ছোট গল্প পড়তে হয়, ওটা পড়ার কোনো দরকার নেই, কারণ ওটার পিছিয়ে সময় বিনিয়োগ করার কোনো মানে হয় না। ওভার টু ইউ কনক। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ, আমার নম্র অনুরোধ যে আমরা যদি অন্যকে কথা বলার সুযোগ দেই, আমাদের কিন্তু শুনতেও হবে ফাহাদ, আমাদের প্রচুর শুনতে হবে, আমরা শুধু বলার জন্য আসিনি, আমাদের অন্যের কথা শুনতে হবে, তার যুক্তিটা ভাবতে হবে, আমাদের মানদণ্ডের সাথে তার মানদণ্ডের নিজেদের কম্পেয়ার করতে হবে, সেটা জাজমেন্টাল না হয়ে। তাতে করে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারবো, আমরা সুন্দর নিজেদেরকে আর কি যে কোনো মুহূর্তে থামিয়ে রাখা, মানে পুরুষ মানুষের শুধু নয়, মানুষেরই কিন্তু সবচেয়ে ব্যক্তিত্বের প্রধান ব্যাপার হচ্ছে কন্ট্রোলিং, কোথায় থামতে হবে তোমাকে, সেইখানে থামতে হবে। পাকিস্তানের পার্লামেন্টে মারামারি হয় এবং তাদের অস্ত্র কি জানো, পায়ের জুতো, লাইভ হয় সেই সম্প্রচার, মানুষজন দেখে, কিন্তু রাগের সময় তাদের মাথায় থাকে না, অথচ তারা জনপ্রতিনিধি। আমাদের মাথায় রাখতে হবে, আমাদের আচরণ আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে, কোন জায়গায় থামতে হবে এইটার প্র্যাকটিস করতে হবে, তা এবং মানুষকে সম্মান করতে হবে।
এই যদি রেসপেক্ট সম্মানটা আমরা এনশিওর করতে পারি, বন্ধু তুমি যা যা বলেছো, যে ইন্সপায়ারিং বাংলাদেশ তুমি চাও, আমরা চাই, সেই ইন্সপায়ারিং বাংলাদেশ পৃথিবীর ইন্সপায়ার হবে। অ্যাবসলিউটলি অসাধারণ অসাধারণ একটি কমেন্ট কনকের থেকে। এবং আমি একটা জিনিস রিয়েলাইজ করি যে আল্লাহ আমাদেরকে একটা মুখ দুইটা কান দিয়েছিল এই জন্য যে কম কথা বলে বেশি জিনিস বেশি শোনা মানুষকে, সো দ্যাট আমাদের ওই ব্যাপারটাও আর একটু এনরিচড হবে। এবং রাহি ভাইয়ের কাছে সেম কোয়েশ্চেন যে কিভাবে আপনি আপনি ওই জিনিসটাকে করেন, কারণ আপনি যেহেতু কোচিং পেশায় আছেন, এবং কোচিং পেশা কিন্তু আর 10-12টা পেশার মতন এতটা ইউজুয়াল পেশা না, এটা আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। তো ওই যে দৃষ্টিভঙ্গি বা মানুষ যখন আপনাকে জাজ করে যে আরে আপনি এটা করতেছেন, কোনোখানে চান্স পান নাই দেখে মনে হয় এটা করতেছেন, আই এম শিওর যে আপনি এইসব জিনিসের মধ্যে দিয়ে গিয়েছেন। তো কিভাবে আপনার মাইন্ডটাকে আপনি ডাইভার্ট করছেন, আপনি যদি আপনার অভিজ্ঞতাটা শেষ করেন, আমাদের সাথে শেয়ার করেন, খুব ভালো। আচ্ছা আচ্ছা, জাজমেন্ট যেটা হয়েছে কি, জাজমেন্ট এইখানে যে জিনিসটা হচ্ছে হলো যে প্রথমে এটা এক্সপেক্ট করে নিতে হবে জাজমেন্ট থাকবে, ঠিক আছে? জাজমেন্ট যে আমরা যেটা হয়েছে কি, যেটা আমরা একটু ডিপ্রেশন বলেন বা ব্যাড ইমোশনের দিকে যাই, যেটা হচ্ছিল যে যেটা আছে সেটাকে যদি আমরা ডিনাই করার চেষ্টা করি, তখনই এখন কথা হচ্ছিল যে ও জাজ করছে, এটা আছে, ঠিক আছে, এটা আছে। এখন কথা হচ্ছে যে আমি কিভাবে এর উপরে, আমার কিন্তু বেশিরভাগ জিনিসই হচ্ছিল যে হ্যাঁ আমার পুরো নেশন মুভ করতে হবে, জাতি মুভ করতে হবে, মানুষ সমাজ মুভ করতে হবে, কিন্তু আমার অ্যাপ্রোচটা কিন্তু হচ্ছিল যে নিচে, ঠিক আছে? আমি যদি ইন্ডিভিজুয়ালি নিজের সোলটাকে আমি আস্তে আস্তে যেটাকে বলা যে পরিষ্কার করতে পারি, তখন আর এবং ওইটা যখন আমি রিপল ইফেক্ট করতে পারি তখন জিনিসটা চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই জাজমেন্টটা, ঠিক আছে, জাজমেন্টটা আমি এখন যেটা দুই ভাবে এখন জিনিসটা দেখা যায়, যেভাবে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে একজন মানুষ যখন একটা জাজমেন্ট করছে বা দিচ্ছে, আমি যদি দুই ভাবে আগে, এক নম্বর হচ্ছিল যে নিজে যে বল, একটু আগে যে যেটা বললো যে আমার কান দুইটা মুখ একটা, এইখানে মানুষ হয় কি, মানুষ যে জিনিসটা প্রথমেই জাজমেন্টে ভুল করে সেটা হচ্ছিল যে বলে হ্যাঁ শুনতে হবে, শুনতে হবে, বলতে কম হবে। এখানে একটা জিনিস মানুষ শোনায় স্টপ করে দেয়, সেটা হচ্ছে যে নিজের কথা নিজে শোনায় স্টপ করে দেয়, ঠিক আছে? ওই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা মুখ দিয়ে বার হয় নাই কিন্তু এখানে কিন্তু হচ্ছে, যেটা আপনার ভিতরে থাকছে ঘুরছে, হ্যাঁ যেটা যেটা হচ্ছে ভিতরে হচ্ছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আচ্ছা ও তো কালকেও এই কোট পড়ছে, আজকে ওই কোট পড়ছে, পরশুদিন এই কোট পড়ছে, কেন বারবার এটা পড়ছে? রাইট, ওর তো টাকা আছে, ও কেন কিনে না? সঙ্গে সঙ্গে আচ্ছা এটা কেন আমি চিন্তা করলাম, এটা কি মানে আমার ভিতর ওইটাই, ওই জাজমেন্টটা, ঠিক আছে, ওইটা নিজের কথা নিজে শুনতে হবে। হ্যাঁ, এটা গেল এক নম্বর, এই প্র্যাকটিসের ভিতর দিয়ে যেতে হবে। এখন কথা হচ্ছে এই প্র্যাকটিসের ভিতর দিয়ে অনেকে যায় না, কারণটা কি? কারণটা হচ্ছে যে সে যদি একটা জাজমেন্টাল জায়গার মধ্যে বড় হয়, যেখানে তাকে সার্ভাইভ করতে হচ্ছে জাজমেন্ট হয়ে, সে তো ওই জিনিসটা দেখে নাই চোখের সামনে, ঠিক আছে? এখন ওই এক্সাম্পল গুলো যদি এখন আপনি যেটা করছেন, ওই এক্সাম্পল গুলো যদি তৈরি করে দেয় মানুষের সামনে, তখন সে আস্তে আস্তে চেঞ্জ হবে। সো আমাদের একটা দায়িত্ব আছে যে এটা কেমন করে তার সামনে নিয়ে আসি। আচ্ছা, এটা গেল এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যে জাজমেন্টটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছিল যে ওই একই কথা আবার ফিরে আসি, যে প্রচার করাটা, যে না এটার উপরে আমরা রাইজ করতে পারি, ঠিক আছে? এটা কিভাবে? এখন কথা হচ্ছে যে কেউ যদি না বুঝে, এখন কথা হচ্ছে আমি দুই ভাবে যাই, যদিও আমার এখানে ধর্মের কথা আমি জানি না এখন ঈশ্বর কিভাবে এখানে ধর্ম, আমাদের ধর্মে বলা আছে, ইসলাম ধর্ম যেহেতু হচ্ছিল যে আমি সব করি, যেখানে বলা আছে সুমুন বুকমুন উমিয়ন ফাহুম লাইয়ারজিউন, তারা বধির, তাদের সিল দেওয়া হয়ে দিয়েছে, তারা কথা শুনবে না, ঠিক আছে? এখন যদি কেউ যদি সিলড হয়ে যায়, একসময় আমি জিম রন, আমি ধর্মের কথা বললাম, একসময় আমি জিম রনকেও খুব ফলো করি। জিম রন একসময় বলতো যে আগে আমি চিন্তা করতাম যে কেন মানুষ শোনে না, কিন্তু একসময় বন্ধ করে দিছি যে আমি কেন শোনে না সেটাতে আমি কাজ করব না। আমি খুব চেঞ্জ করানোর চেষ্টা করতাম কিন্তু আমি পারি নাই। এখন যে শোনে তার সাথে আমি কাজ করি। কারণটা কি? কারণটা হচ্ছে যে শোনে তাকে যদি আমি কাজ করাই, সেইখান থেকে যদি আমি 5টা এক্সাম্পল তৈরি করে ফেলতে পারি, ওই রিপল এফেক্টটা হবে। আর যে শুনছে না তাকে যদি আমি অনেক চেষ্টা করি, ঠিক আছে? এখানে আমি একটা জিনিস বলি, এখানে একটু ডিপে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের কোচিং লাইন আমরা বলি যে ইউ ক্যান নেভার স্টেয়ার
car when you have the handbrake up. যেই গাড়ি চলা আরম্ভ করে না সেটা আপনি স্টিয়ারিং করবেন কিভাবে? ওই হ্যান্ডব্রেক নামানোর কাজটা কিন্তু ওই মানুষটাকেই করতে হবে। সে যদি এটা না করে তাহলে আপনি পারবেন না। এখন কথা হচ্ছে আমরা কি তাহলে ট্রাই করব না? এখন কথা হচ্ছে যে হ্যাঁ ট্রাই আপনি করতে পারেন, কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং আমাদের তো একটা লিমিটেশন আছে। সো আমি এখন আগে চেষ্টা করতাম, এখন আমি আর ওই চেষ্টায় যাই না, কারণ আমি দেখেছি যে আমার টাইম মানি এফোর্ট আরো বেশি ইউটিলাইজ হবে যে হ্যান্ডব্রেক নামায় আছে, যে হাত তুলেছে তার সাথে আমি যদি হেল্প করি। আচ্ছা, এখন আপনার কথা হচ্ছে জাজমেন্ট আমি এত ঘুরাই যাচ্ছি কেন? এখন কথা হচ্ছিল যে ওই এক্সাম্পল গুলা যদি আমি তৈরি করতে পারি, মানুষ দেখবে, তখন আরো মানুষ চেঞ্জ হবে। বাচ্চারা যেভাবে বড় হয়, আপনারও বাচ্চা আছে, কনক ভাইয়েরও বাচ্চা আছে, চোখের সামনে আমি যদি চোখের সামনে এক্সাম্পল গুলো তৈরি করতে পারি তখন চেঞ্জ হবে। ঠিক আছে? মেক সেন্স? সুন্দর বলছেন। আসলে খুব ডিপ একটা ব্যাপার ছিল, এবং আমি মনে করি যারা এটা পরবর্তীতে আবার দেখবে, এবং যে আমাদের যারা ভিউয়ার্স এখন দেখছে, তারা কিন্তু আরো একটু রিয়েলাইজ করতে পারবে যখন এই ব্যাপারটা আবার যখন রিপিট করে শুনতে পারবে। এবং এই লাইফ কিন্তু একবারের জন্য না, যেটা শেষ করে আবার আমরা ডিলিট করে দিলাম, এটা কিন্তু থাকবে আপনাদের জন্য, যেটা যেটা আমরা চাই যে সবাই দেখুক। এবং আরেকটা জিনিস আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি, এটা হলো যে মানে ফর ইন্সপিরেশন, যেহেতু এই প্ল্যাটফর্মটাতে আমরা ইন্সপিরেশন নিয়েই কথা বলি, ইন্সপিরেশনের জন্য সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের আসে, আমাদের কিন্তু জেলাস হলে চলবে না। আমরা সবচেয়ে বেশি এখন জাতি হিসাবে কিন্তু আমরা একটু বেশি জেলাসির দিকে চলে যাই, যে যখন দেখি যে আমার পাশের বন্ধুটা, পাশের মানুষটা আমার চেয়ে ভালো করছে, বা ও কনক যেটা বললো যে আমার থেকে ওই ছেলেটা ভালো করছে, বাট এটা আমার জন্য ম্যাটার না, আমি ওর গল্পের নায়ক হতে চাই না, আমার নিজের একটা গল্প আছে যে গল্পে আমিই রাজা এবং আমার চেয়ে বড় ওইখানে কেউ নাই। সো ওই ব্যাপারটা আমাদের আমরা মাইন্ড যেভাবে কন্ট্রোল করি, বা মাইন্ডকে যেভাবে আমরা এই ইনস্ট্রাকশন দিই, ওইভাবে কিন্তু মাইন্ডটা ফর্মুলেট হয়। সো ওই ক্ষেত্রে আমরা কি করব, যে আমরা কিভাবে আমাদের মাইন্ডকে জেলাসি এবং ওই ধরনের ব্যাপার থেকে বিরত রাখতে পারি? কনক, তুমি যদি একটু বলো, তুমি কিভাবে এই জিনিসটা প্র্যাকটিস করো? একটা মিনিট। হয়েছে, আমি যখন স্কুলে পড়তাম তখন আমি একটু কম পড়াশোনা করতে পারতাম, এবং আমার ঘনিষ্ঠ বন্ধুরা ওরা আমার সাথেই মিশতো, কিন্তু ওরা প্রচুর পরিমাণ ভালো রেজাল্ট করতো, টিচাররা ওদেরকে ভালোবাসতো, তখন আমারও কিন্তু জেলাস আমি ফিল করতাম। আমার এক বন্ধু, সে আমার সাথেই সবসময় দুষ্টমি করেছে, কিন্তু সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল, কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইনি। তো আমার কিন্তু তার প্রতি এক ধরনের হিডেন এক ধরনের হিংসা বা জেলাসি, হিংসা না, ঈর্ষা ছিল। বলতে পারো যে হিংসা আর ঈর্ষার মধ্যে পার্থক্যটা কি? আমার বিবেচনায় ঈর্ষাটা খুব বেশি মানে ক্ষতিকারক না, এটা একটু অহিংস, হিংসাটা অনেক সময় সহিংস। তো একটা ঈর্ষা কাজ করেছে। তো তারপরে আস্তে আস্তে করে হয় কি, আমাদের চারপাশে অনেক এক্সাম্পল আসে, আমাদের অনেক চিন্তা করার মতো সুযোগ আছে, প্রকৃতি আমাদেরকে নানান রকমের চান্স দেয়। তো ওই চান্সগুলো হাতের কাছে পেয়ে আস্তে আস্তে করে আমি বুঝলাম যে ও ডিজার্ভ করে। ও আমার সাথে ঘুরেছে ঠিক, সারা বিকেল সারা সন্ধ্যা আমার সাথেই ছিল, কিন্তু ও বাসায় গিয়ে রাত 8টা থেকে রাত 2টা পর্যন্ত ও পড়াশোনা করেছে। এরকম করে 365 দিনই ও খেটেছে, যার ফলে ও আজ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। যখনই আমি ওকে ফিল করলাম, ওর পরিশ্রমটা মূল্যায়ন করলাম, তখনই আমার কাছে কিন্তু তখন আর আমার মধ্যে হিংসা বা ঈর্ষা কোনো কিছু স্থান পেল না। তো আমি আস্তে আস্তে করে কিন্তু ঈর্ষা এবং হিংসা থেকে বের হয়ে আসতে পেরেছি। আমি বলতে পারি অন্ততপক্ষে বছর 10 হয়েছে যে কারো সফলতা দেখে আমার মধ্যে ঈর্ষা কাজ করে না। মানে যেহেতু আমি একটা মানুষ, একটা হিউম্যান বিং, তো আমার মধ্যে পছন্দ অপছন্দ ডেফিনেটলি আছে ফাহাদ। আমি অনেককেই পছন্দ করি, অবচেতন মনে অনেককেই অপছন্দ করি, এটাও সত্য। কিন্তু যাকে আমি অপছন্দ করি সে যদি যোগ্য হয় আমি সেটা মেনে নেই, এবং তার সেই যোগ্যতার প্রশংসা করতে আমি উৎকণ্ঠা বোধ করি না। সেটাকে আমি মনে করি যে সেটা যখন আমি বলবো তখন আমার ফেসে এক ধরনের, আমার ফেসটা গ্লোরিয়াস হবে, আমার ফেসে গ্লো আসবে, মানুষ দেখবে। তো মানুষের সুনাম করা, মানুষের প্রশংসা করা, মানুষকে ঈর্ষা না করাও ভালো মানুষের লক্ষণ। আমি যে বললাম যে ভালো মানুষ হঠাৎ করে একদিনে হয়ে যাবো না ভালো মানুষ, এটা নিয়ে চেষ্টা করতে হবে, দীর্ঘদিন এটা চর্চার মধ্যে থাকতে হবে, এটা মেনটেন করতে হবে, তাহলে একদিন গিয়ে হয়তো হব। তাও সবার জন্য হব না, কারো কারো কাছে কখনোই হওয়া যাবে না। কিন্তু যতখানি অহিংস থেকে ভালো মানুষ হওয়া যায়, সহিংসতা যতখানি এড়িয়ে চলা যায়,
আমি জানি না আমার কথাগুলো কেমন লাগলো রাহি ভাই আপনার কিংবা তোমার, এটা হচ্ছে আমার জীবন আর কি। সো ট্রু। রাহি ভাই, আপনি অ্যাজ এ কোচ, আপনি তো সবসময় আপনার কাছে যারা কোচিং নিতে আসে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেন। তো এই গ্রোথের পিছে যেহেতু আপনি পারফরমেন্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, তো পারফরমেন্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওই হিংসা বিদ্বেষ না থাকা মাইন্ড কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। তো আপনি কিভাবে আপনার যারা 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 যাদেরকে আপনি কোচিং করেন তাদেরকে কিভাবে আপনি গাইড করেন, আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে বলেন। আচ্ছা, সেটা হচ্ছে যে যেখানে এখানে একটা প্রসেসের ভিতর দিয়ে তাকে আমি নিয়ে যাই। হ্যাঁ, যখন কথা বলতে বলতে বার হলো যে কথা বলতে বলতে আমার একটা বড় কাজ যারা কোচ, সেটা হচ্ছে হোয়াট ইজ অলসো লিসেন হোয়াট ইজ নট সেড আর হোয়াট ইজ নট টোল্ড। মানে যে যা বলছে ভিতরের থেকে হঠাৎ করে মনে হলো যে সে হয়তো এই কথাটা বলছে না, তখন আরো কয়েকটা কোয়েশ্চেন করে বার করা হয়ে গেল। ধরো এই ক্ষেত্রে দেখা গেল যে হিংসা কাজ করছে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস আছে যেটা আমরা করি, সেটা হচ্ছে যে একটা স্পেসিফিক প্রসেস বলি, যে তখন তাকে একটু দেখিয়ে দেয়া যে তার হিংসার কারণে তার এই ক্ষতিগুলা হচ্ছে, তাকে দিয়ে দেখিয়ে দেয়া। মানে কোচের যে কাজ, মানে আমি তো বলতে পারি না যে এটা হচ্ছে, তাকে আমি বিভিন্ন ওয়ে দিয়ে নিয়ে যে তখন তাকে যদি দেখা দিতে পারে যে হিংসার জন্য তার এই অসুবিধাগুলো হচ্ছে। কারণ ওয়ান অফ দ্য বেস্ট ড্যান্স যখন আমরা কোচিং করাই, যেহেতু আমি যেই ফিলোসফি ফলো করি, কোনো ফেস টু ফেস অথবা কোনো লাইভ দেখা হবে না, আমি খালি শুনবো। কারণ কথা হচ্ছে যে ওই জাজমেন্টের ব্যাপার চলে আসে। হঠাৎ সে একটা কিছু বললো, আমি যদি কোনো আইব্রাউ রেজ করি বা কিছু একটাই করি, সে মনে করতে পারে যে হ্যাঁ রাহিত আমাকে জাজমেন্ট করছে। সো আই জাস্ট লিসেন, ওকে, এবং মিউট করে লিসেন করি। যখন আমি কথা বলি তখন অনলি করি। তো যেটা হয়, সে একটা জিনিস বললো যে আমি এই হিংসার জন্য আমার এই জিনিসটা হচ্ছে না, তখন একটা প্রসেস আছে, যে প্রসেসটা বলে যে পয়েন্ট অফ ডিস্ট্রাকশন। তখন তাকে ওইটা দেখানো যে তার হিংসার জন্য তার কি কি অসুবিধা হয়েছে লাইফে, সে নিজেই দেখে। এইখানে সে কথা বলতে বলতে যদি থেমে যায়, বা অথবা যদি সে বলে ফেলে আয় হায় এটা আমি কি করেছি, উই ডু আ হ্যাপি ড্যান্স। কারণ সে দেখে না, কিন্তু আমার কাজ হয়ে গেছে তখন। কারণ আমার কাজ হচ্ছে তার কানেক্ট করা ব্রেনে, যে আমার হিংসা করা বা আমার ঈর্ষা করা বা আমার এটার জন্য এই ক্ষতিটা আমার হচ্ছে লাইফে, ঠিক আছে? তো তখন সে বুঝতে পারলো। এখন তখন তাকে আবার জিজ্ঞেস করে তাহলে কি দরকার, মোটামুটি বেশিরভাগ সময় তখন বলে যে না, আমার একটা হ্যাপি ফিলিংস দরকার, আমার দরকার একটা গ্রেস, আমার দরকার একটা আশীর্বাদের একটা ফিলিংস আনা দরকার। তখন আবার আরেকটা প্রসেসের ভিতর দিয়ে নিয়ে যাই, সেটা হচ্ছিল যে ওইখানে সে আশীর্বাদ ওই গ্রেস অবস্থায় যে এসে তার কি লাভ হয়েছিল পাস্টে, তার বডি আচরণ কি ছিল, তার কথাবার্তা কি ছিল, তার বিলিফ সিস্টেম কি ছিল, এগুলো তাকে দিয়ে আস্তে আস্তে একটা প্রসেসের ভিতর নিয়ে যেয়ে, এটা একটা লম্বা প্রসেস, অলমোস্ট 2-3 সেশনের প্রসেস। হঠাৎ করে তখন সে রিয়েলাইজ করে আসলে মানে এটা হচ্ছে নাথিং বাট, আমি যেটা বললাম যে আমাদের ব্রেইনে তো এই জিনিসগুলো আছে। আমি কোনো সময় হিংসাবাদী, কোনো সময় আমি অসম্ভব হচ্ছে হলো গ্রেসফুল, আমি কোনো সময় খুব ভালো। আমরা সবাই কিন্তু এই দুইটার মধ্যে সুইং করি। আমরা এক সময় খুব আমরা নিজেরাই দেখা যায় যে হচ্ছে হলো যে কারোর সঙ্গে বাজে কথা বলছি, আবার তার সঙ্গে আবার ভালো কথা বলছি, আমরা দুইটাই কিন্তু কেপাবল, ঠিক আছে? সো তখন তাকে যে দেখানো যে এই ভালো জিনিসটা আমি করতে পারি, একটা প্রসেসের ভিতর দিয়ে আমরা বলি এটাকে 5 স্টার একটা। তার তখন তার বিলিফ সিস্টেম, তার কথাবার্তা, তার আচরণ, এবং সে যখন বলে যে আহে আমি তো এই গ্রেস ফিলিংসটা থাকলেই তো আমি ভালো করতে পারবো, তখন হয় কি, তখন আবার এই প্রসেসের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে সারাদিন গ্রেসের জন্য কি কি করা যায়, কালকে তো কনক ভাই যেটা বললো, এর ভিতর দিয়ে তাকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। তারপরে খানিক্ষণ পর তাকে আচ্ছা টেক্সট করা যে এটা করলে কি হয়েছে, ওটা করলে কি হয়েছে। তো এই প্রসেসের ভিতর দিয়ে তাকে কয়েকদিন নিয়ে যে টিউ হি অর শি ফাইন্ডস আউট না আমি তো সারাক্ষণ এই গ্রেসের মধ্যে থাকতে পারছি, ঠিক আছে? সো এই এটা একটা বিশাল প্রসেস, যেটা হচ্ছে যে তাকে ওই স্টেপ বাই স্টেপ তার আমরা বলি পয়েন্ট অফ ডিস্ট্রাকশন, তার যেই ইমোশনটা ঈর্ষা, যেটা সে ক্ষতি করছিল, তার সে নিজের অন্যের ক্ষতি করছিল, সেটা কিভাবে ওই পয়েন্ট অফ ডিস্ট্রাক্ট করতে পারি, এবং পয়েন্ট অফ ক্রিয়েশন, ওই মুহূর্তে তাকে একটা আশীর্বাদের মনোভাব দিয়ে দেয়া। কিন্তু আমরা সবাই তো মানে জাস্ট বিকজ একটা মনোভাব দিয়ে দেওয়ার জন্য সে সঙ্গে সঙ্গেই হি অর শি উইল ফিল আই এম সো গ্রেসফুল, তা হয় না। কনক ভাই যেটা বলেন প্র্যাকটিসের ব্যাপার, তো তাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ প্র্যাকটিসের ভিতর দিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে? তখন একসময় সে বুঝতে পারে যে না আমি আসলে তো এটার মধ্যে ভালো ফিল করছি। আর ভালো ফিল করলে কিন্তু বোঝা যায় আমার আশেপাশের মানে when I feel good, আমার আশেপাশে মানে when you change the way you look at things changes, right? So সেই নিজে বুঝতে পারে যে আমি
দৃষ্টিভঙ্গি বদলেছে এবং সে নিজে বুঝতে পারে আমার দৃষ্টিভঙ্গি হয়তো কাউকে একজনকে খারাপ লাগতো, হঠাৎ করে তাকে আমি দৃষ্টিভঙ্গিতে বদলালাম এবং বুঝতে পারলাম যে এই কারণে সেই আমার সঙ্গে এরকম বিহেভ করতো, অথবা এই তার লিমিটিং কন্ডিশন ছিল। অল অফ আ সাডেন দ্যাট পারসন দ্যাট ইউ আর লুকিং অ্যাট, তাকে পছন্দ হতো না, কলিগ হোক, যে কোনো একজন হোক। হঠাৎ করে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জের জন্য কিন্তু তখনই দেখা হারে ওকে, ওর তো লাইফে এটা ঘটেছে, আমি তো এটা জানতাম না, অথবা এটা জেনেও আমি ওভারলুক করতাম। তো চেঞ্জটা ওই নিজের মধ্যেই চেঞ্জটা আনলেই তখনই কিন্তু ওইটা, আর ওইটাই তো হচ্ছিল যে ওই প্রসেসের ভিতর দিয়ে আমরা নিয়ে যাই আর কি ক্লায়েন্টদের। বাট তা আগেই বললাম ওই মানুষকে হাত তুলতে হবে যে ভাই আমি একটু আটকায় আছি, আমাকে একটু ধাক্কাটা দেওয়া যায় কিনা, আমাকে পুশটা। হ্যাঁ, এবং এই নোটেই কিন্তু আমাদের আজকের লাইফটা শেষ করব একটি এক্সপিরিয়েন্স শেয়ার করে, যে আমরা যে সামনে আগাতে গেলে তার পিছনে পা ধরে টান দেওয়া, ওই মানসিকতা থেকে কিন্তু বের হওয়ার জন্য আমরা নিজেরাই একটি ইনিশিয়েটিভ চালু করেছি, যে লাইক আমাদের একটা প্রথম ওয়েব সিরিজ আমরা লঞ্চ করেছি, ওয়েব সিরিজ অন এন্টারপ্রেনারশিপ, যেখানে বাংলাদেশের 10 জন এন্টারপ্রেনারকে আমরা আমাদের নিজের উদ্যোগে ডেকে এনে তাদের কথা মানুষকে শুনিয়েছি। এখানে কিন্তু দুটো ব্যাপার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম, যে উদ্যোক্তা, যে রাহি ভাইকে আমরা আরো 1000 মানুষের সাথে কানেক্ট করে দিলাম টু নো হু হি ইজ, এবং অন্যরা কিভাবে উপকৃত হতে পারে রাহি ভাইয়ের সার্ভিস বা রাহি ভাইয়ের মেন্টরশিপ বা রাহি ভাইয়ের কোচিং দিয়ে। সেম গোস টু কনক যে কন্টেন্ট ক্রিয়েট করছে ফর দ্য কিডস, যাদের বাচ্চা আছে তারা কিভাবে এই কন্টেন্ট গুলোর সাথে তাদের নিজেকে কানেক্ট করতে পারে। সো আমাদের কিন্তু প্রসেসটা শুরু করতে হবে, এবং প্রসেস শুরু করার জন্য কিন্তু ওই মাইন্ডসেটটা ডেভেলপ করতে হবে, এবং মাইন্ডসেট ডেভেলপ করা কিন্তু একদিন বা 2 দিন হঠাৎ করে মনে করলেন যে আজকে আমি মাইন্ডসেট ডেভেলপ করব, তা হবে না। সো আমি আজকে এটা বলেই আজকে আপনাদের দুজনের কাছে আবার ফেরত যাব, এবং লাস্টে কনকের কাছে একটা গান শুনেই শেষ করব, এবং রাহি ভাইয়ের কাছে আমি থ্যাংক ইউ দিব হচ্ছিল তার সময়ের জন্য, এবং আরেকটু কিছু শোনার জন্য, যে আমরা হ্যাপি মাইন্ড বা হ্যাপি ফেস বা আপনি হ্যাপি ড্যান্সের কথা বলতেছিলেন, ওগুলো যেহেতু আমরা দেখিনি জানি না, বাট আমরা এই লাইফটা কিভাবে হ্যাপি মোডে শেষ করতে পারি। ওভার টু ইউ রাহি ভাই। আচ্ছা, এই লাইফটা মোডে চেঞ্জ করার আগে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সবচেয়ে ইনস্ট্যান্ট যেই হ্যাপি মোডে আসার জিনিস, সেটা হচ্ছে যে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে ইনস্ট্যান্ট, এইটা আমি ট্রুলি বিশ্বাস করি, সেটা হচ্ছে যে মোশন ইজ কন্ট্রোল বাই ইমোশন। আমি আর ডিটেলসে গেলাম না কিভাবে হয়, সেটা হচ্ছে যে আমরা যদি হিউম্যান বায়োলজি পড়ি, হরমোন পড়ি, অল দ্য জিনিস পড়ি, আমাদের স্যাড লাগার, আমি খুব যদি কুইকলি বলি, স্যাড লাগার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের একটা বডিতে একটা কর্টিসল নামে একটা হরমোন ইনজেক্ট হয়, এবং এইটা কন্ট্রোল করে আমাদের, এটা আমাদের ইদার বিকামস হোস্টাইল অথবা ফাইট এবং ফ্লাইট, যেটা করে যে কর্টিসল বলে এটার আমি দৌড় দেবো অথবা আমি ঘুষি মারবো, যে আমার সামনে আসবে। এখন এইটাকে যদি আমি কমায় রাখতে পারি, এটা কমানোর বেস্ট ওয়ে হচ্ছে যেটা নড়াচড়া করা। ঠিক আছে, ডাইনে বামে হোক আর এইটা হোক, ঠিক আছে, যেভাবে হোক। আমরা যদি মুসলমান হই 5 ওয়াক্ত এইটা করলাম, নড়াচড়া করলাম ইনস্ট্যান্ট। আর যদি আমার মুসলিম ধর্মের না হয়, অন্য ধর্মে হয়, সব ধর্মেই কিন্তু নড়াচড়া আছে। ঠিক আছে, ধর্মের কথা যদি বাদ দিই, জাস্ট পিওর পার্সোনাল ডেভেলপমেন্টের যদি কথা বলি, দ্য বেস্ট ওয়ে ইজ, যেটা হচ্ছে যে শুনতে লাগবে, সেটা হচ্ছে যে বুটি শেকিং, পাছা দোলানো। ঠিক আছে, এটা কিন্তু একটা কারণ আছে। কারণ কথা হচ্ছে যে যদি একটু সায়েন্স পড়েন, এক গাদা নার্ভ এন্ডিং কিন্তু শেষ হয়েছে আমাদের পশ্চাৎ দেশে, যে ঠিক আছে। সো আমরা যদি এটা নড়াই বেশি করে, নার্ভগুলো নড়াই হচ্ছে আরো অনেক জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে কর্টিসল গুলো কমছে। তো আরো অনেক কিছু আছে, আমি যেমন হ্যাপি মেমোরি চিন্তা করতে পারি, এইসব চিন্তা করি। কিন্তু ইনস্ট্যান্ট যখনই আমি নিজেকে করব যে আমি খারাপ লাগছে, আমি যেটা যদি আমি একটু লাফানো আরম্ভ করি, সত্যি কথা আমি লাফানো আরম্ভ করি। এমনও অনেকে আছে যেটা বড় বড় অনেক আছে, যে জোসেফ ম্যাকলেন্ডন, নাম শুনছেন কিনা জানি না, টনি রবিন্সের সবচেয়ে বড় হচ্ছিল যে টনি রবিন্স যখন স্টেজে আসে, একদিন টনি রবিন্স 4 দিনের শো গুলোতে, একদিন টনি রবিন্স করে, আরেকদিন করে জোসেফ যখন হোটেল থেকে বেরানোর আগে এসে খাটে লাফায় আসে। ঠিক আছে, টনি রবিন্সের সঙ্গে যখন আমি কাজ করি, স্টেজের পিছনে একটা বড় রিবাউন্ডার থাকে। এমনও দেখেছি টনি রবিন্স 12 মিনিট, 13 মিনিট, 14 মিনিট ধরে রিবাউন্ডের উপর লাফাচ্ছে।
লাফাচ্ছে, রিবাউন্ডের উপর লাফাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি এই পাশে স্টেজের পিছনে, টনি রবিন্স লাফাচ্ছে, লাফাতে 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 একসময় যখন খুব খুশি হয়ে গেল, লাভ দিয়ে স্টেজ এসে নামে। ও কিন্তু লাভ দিয়ে স্টেজ এসে নামে, ওটা কিন্তু ও না, ও ওটা তৈরি করে 15 মিনিট ধরে। কারণ ও কথা হচ্ছিল যে আমার সামনে 10,000 লোক, 20,000 লোক, আমাকে এমনি করে নামতে হবে, সেটা আমি করব কিভাবে? তো এটা হচ্ছে একটা সিম্পল ওয়ে, মোশন। মোশন কন্ট্রোলস ইমোশনস। সো এইটা বলবো, আরো অনেক আছে, গ্রেসফুল, টেস্টফুল, মেডিটেশন, অনেক কিছু আছে, কিন্তু যদি বলি কুইকলি কিভাবে করা যায়, আমি কিন্তু নিজেই ফিল করছি যে আমি যে নড়ছি না, আপনি কিন্তু আমার অলরেডি চেহারার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার একটা চলে এসছে। আমার কিন্তু এখন 3:30 বাজে, কিন্তু যেহেতু আমি নড়া আরম্ভ করছি, আমার কিন্তু অলরেডি বডির মধ্যে একটা মুভমেন্ট চলে এসছে। তো এইটাই বলবো যে আমাদের ভিউয়াররা যদি সত্যি যদি করতে চান, তাহলে জাস্ট একটু দেখেন, একটু নড়াচড়া করেন, আরো যদি ভালো হয় দাঁড়িয়ে যদি একটু কোমরটা নড়ান, এমনি মন ভালো হয়ে যাবে। রাইট, অসাধারণ রাই ভাই। বিভিন্ন প্র্যাকটিস আছে। হ্যাঁ রাইট, আমরা 3:30 আপনার বাজে, আমাদের এখানে 11:30 বেজে গেছে। আপনার সময় আর বেশিক্ষণ নিব না, আপনার ঘুমাতে যেতে হবে। এবং আমরা শেষ করব হচ্ছে হলো আমাদের আজমির হাসান কনককে দিয়ে তার থিওরি অফ বিং হ্যাপি, এন্ড আমরা হ্যাপি মোডে কিভাবে শেষ করব, এবং শেষে একটা গান দিয়েই শেষ করব। সো ওভার টু ইউ কনক, তোমার কাছে। থ্যাংক ইউ। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম রাহিম ভাইয়ের কথা, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখছিলাম, তার মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখছিলাম, এবং তিনি যা বলছিলেন সেটা যে তিনি করছিলেন অবচেতন মনে, সেটা মুগ্ধ হয়ে দেখছিলাম। তো সবচেয়ে বড় ব্যাপার কি, এই আমার জন্য আজকে যে এই যে সেশনটা, এই যে 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা আমার জন্য অনেক চমৎকার একটা সময়। এইটাই হচ্ছে আমার হ্যাপি টাইম, মানে যা আমি রিসিভ করতে পছন্দ করি। তো এইটা আমি অনেক কিছু শিখলাম। আমি শিখলাম ইমরান ফাহাদ আমার বন্ধুর কাছ থেকে, আমি আমার শ্রদ্ধেয় অগ্রজ রাহি খন্দকারের কাছ থেকে শিখলাম, রাহিমের কাছ থেকে। তো এই আমার কাছে মনে হয় যে শেখাটাই, মানে মজার শেখাটাই হচ্ছে কি একটা হ্যাপি টাইম। এর বাইরে আমি কি করি, আমার বিনোদনের প্রতি আমি খুবই যত্নশীল, যার ফলে আমি আমার পছন্দের সিনেমা, সিরিয়াল, মিউজিক, এগুলো, এবং আমি অনেক বেশি অডিও ফ্রিক। আমি অডিওতে শুধু গানই শুনি না, আমি অডিও স্টোরিজ শুনি, আমি অডিও নানা রকমের প্রেজেন্টেশন শুনি, যেটা কানের উপর, আমি কান দিয়ে ফিল করতে অনেক বেশি পছন্দ করি। একটা বই লেখা দেখে পড়ার থেকে, অনেকে বলে না যে দেখে পড়ার মধ্যে একটা টেস্ট আছে, এটা আসলে অনেকের জন্য অবশ্যই তাই, আমার জন্য একসময় ছিল, কিন্তু এখন আমার জন্য অনেক বেশি শুনতে, মানে যখন আমার কেউ একটা গল্প শোনায়, এরকম অনেকগুলো রেডিও, অনেকেই কন্টেন্ট প্রোভাইড করছে, আমি নিজেও করছি। হ্যাঁ, আমি একটা হরর স্টোরি, একটা কন্টেন্ট একটা রেগুলার করছি, গল্পের শহর, যেখানে মানুষ তাদের জীবনের ভৌতিক ঘটনাগুলো শোনে। হ্যাঁ, তো ওটা বিষয় না, ওটা অনেকে বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না তাদেরকে প্রতিও আমরা শ্রদ্ধাশীল। হ্যাঁ, তাদেরকে আমরা তাদের বিশ্বাসের শহরে রেখে আমরা গল্পের শহরে চলে যাই। তো এইভাবে আমি আমার সময় মতো করি। আমি অনেক সময় রাত 3-4টার সময় উঠে গিটার বাজাই, চিৎকার করে গান করি। তো এই আমার যেটা করতে ইচ্ছে করে, সেটা যদি আমার যে সেলফ সেন্সরশিপ সেখানে যদি না আটকায়, তাহলে সেটা আমি করি, এবং সেভাবেই আমি হ্যাপিনেস গেইন করি। তো চলো একটা গান শুনি। অসাধারণ অসাধারণ কনক, আমরা শেষ করব তোমার গান দিয়ে। গানটা হচ্ছে মইনের ঘোড়াগুলি। এই গানটা আমাদের আজকের যে কনভারসেশন তার সাথে অনেকটা রিলেট করবে, এর জন্যই গাইছি। বাড়লে বয়স সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি। বাড়লে বয়স সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি। চেনা সহজ নয়, চিনতে লাগে ভয়। চেনা সহজ নয়, চিনতে লাগে ভয়। বলি তাই মানুষ চেনা দেয়, বলি তাই মানুষ চেনা দেয়। হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না, বাড়ালে হাত বন্ধু সবাই হয় না। হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না, বাড়ালে হাত বন্ধু সবাই হয় না। পেরিয়ে অনেক পথ দিলাম শপথ,
পেরিয়ে অনেক পথ নিলাম এ শপথ, আমি নয় শত্রু হব তাই, আমি নয় শত্রু হব তাই। হাসলে পরে রসিক সবাই হয় কি, কান্না এলে কাঁদতে পারা যায় কি, হাসলে পরে রসিক সবাই হয় কি, কান্না এলে কাঁদতে পারা যায় কি। হাসির নিচে কান্না অনেক হলো আর না, হাসির নিচে কান্না অনেক হলো আর না, মন খুলে এসেই যাব তাই, মন খুলে এসেই যাব তাই, ও ভাই রে মনে এসেই যাব তাই, মন খুলে এসেই যাব তাই। অসাধারণ একটি আড্ডা, 1 ঘন্টা 35 মিনিটের আড্ডা। কখন কখন এত সময় চলে গেল আমরা টেরই পেলাম না। এখনো অনেক মানুষ আমাদের সাথে কানেক্টেড, অনেক কমেন্ট এসেছে, সবাইকে ধন্যবাদ দিব। আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। ধন্যবাদ রাহি ভাইকে অস্ট্রেলিয়া থেকে কানেক্ট হওয়ার জন্য, যদিও অনেক রাত অস্ট্রেলিয়া, এখন 3:30টার উপরে। কনককে অশেষ ধন্যবাদ, তোমার প্যাশন নিয়ে যে তুমি স্টোরিটা শেয়ার করলেন, সবার জন্য ইন্সপায়ারিং। এবং আমি সবাইকে যারা দেখছেন, যারা পরবর্তীতে দেখবেন, চাবো যে এই কন্টেন্ট সবার সাথে শেয়ার করবেন, সো দ্যাট আমাদের এই আড্ডা থেকে বা আমাদের এই এক্সপেরিয়েন্স শেয়ার থেকে যদি আপনার জীবনে ক্ষণিকের জন্য যদি কিছু চেঞ্জ হয়, সেটাই হবে আমাদের জন্য বড় পাওনা। এই বলেই আমরা আজকের লাইভ আড্ডাটা শেষ করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, সামনে ঈদ আসছে, পরিবারের সাথে ঈদ পালন করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।